আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রুই মাছের যে লেকচার নাম্বার 3 সবাইকে স্বাগতম। তোমরা জানো যে আমরা গত ক্লাসগুলোতে মানে রুই মাছের গত দুইটা ক্লাসে আমরা আহ, হৃৎপিণ্ড পর্যন্ত পড়াইছি। রুই মাছের হৃৎপিণ্ড টপিকটা আমরা শেষ করাইছি। তো তোমরা জানো যে হৃৎপিণ্ডর পর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের বইয়ে দেখবা যে রুই মাছের ধমনীতন্ত্র আছে। তার বেশ আমরা এখন একটু ধমনীতন্ত্র নিয়ে আলোচনা করব। তারপর ধমনীতন্ত্রের পর আছে শিরাতন্ত্র। ঠিক আছে, ধমনীতন্ত্র নিয়ে আলোচনা করব। ধমনীতন্ত্র শেষ হয়ে গেলে আমরা শিরাতন্ত্র নিয়ে কি করব, আলোচনা করবে। তোমরা জানো সবাই ধমনী কি, শিরা কি সেটা জানো, গত ক্লাসও কিন্তু আমি টুকটাক একটু একটু বলছি। তো তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা একটু ক্লিয়ার কিনা। তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। যদি এই দুইটা জিনিস ক্লিয়ার হয় তাহলে ভাইয়া লাইভটা শুরু করে দিব। তোমরা একটু তাড়াতাড়ি জানাও ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইভটা ক্লিয়ার কিনা। একটু জানাও ভাইয়াকে যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। আমরা ধমনীতন্ত্র আর শিরাতন্ত্র আজকে শেষ করে ফেলবো। সো তোমরা একটু তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও, তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও যারা যারা আছে এখানে। আর একটু আমাকে কমেন্টে জানাও যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। ওকে, ওকে ফাইন। দেখো এখন আমরা রুই মাছের যে ধমনীতন্ত্র এটা নিয়ে আলোচনা করব। রুই মাছের ধমনীতন্ত্র, ধমনী, অনেকগুলো ধমনী মিলে তন্ত্র গঠন হয়। তোমরা জানো যে একটা রুই মাছ বা একটা জীবের ক্ষেত্রে অনেকগুলো ধমনী থাকে, ওই অনেকগুলো ধমনী মিলে কি হয়, তন্ত্র হয়। ঠিক আছে, ধমনীতন্ত্র। ঠিক আছে, আমি ধমনীর কথা তোমাদেরকে বলেছিলাম মনে একবার। ধমনী হচ্ছে সেটা যেটা সবসময় হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। হৃৎপিণ্ড থেকে যে নালীটা, রক্তনালীটা বের হয়ে যায়, এটাই হচ্ছে এই ধমনী। ধমনী সবসময় হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে। তাহলে অনেকগুলো ধমনী মিলে কি তৈরি করবে, ধমনীতন্ত্র। এখন দেখো রুই মাছের ধমনীতন্ত্র আমাদের মতো হবে না, কারণ রুই মাছের আছে ফুলকা, আমাদের ফুলকা নেই। তো রুই মাছের ধমনীতন্ত্র ফুলকার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকার উপর ডিপেন্ড করে রুই মাছের ধমনীতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আমি বলি অন্তর্বাহী মানে অন্তরে, অন্তরে মানে ভিতরে, আমার ভিতরে বাহিরে অন্তরে, ওই যে অন্তরে, অন্তরে মানে ভিতরে। ব্রাঙ্কিয়াল শব্দটা আসছে ব্রাং থেকে। মনে রাখবা ফুলকা তো এটাকে বাংলায় বলে, বাট ইংরেজিতে এটাকে গিল বলে বা ব্রাঙ্ক বলে। তাহলে ব্রাঙ্কিয়াল থেকে আসছে ব্রাঙ্ক, ব্রাঙ্ক মানে ফুলকা। দ্যাট মিনস ব্রাঙ্কিয়াল ধমনী মানে কি, ফুলকার ধমনী। এখন দেখো এটা যদি অন্তর্বাহী বলতেছে, তাহলে যে সকল ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়, কারণ ধমনী মানে কি, গত ক্লাস আমি পড়াইছি তোমাদেরকে ধমনী মানে কি। ধমনী সেটা যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়। তাহলে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যদি অন্তর্বাহী মানে অন্তরে, অন্তরে মানে ভিতরে, কার ভিতরে, ফুলকার ভিতরে যে সকল ধমনী প্রবেশ করবে সেটাই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যে সকল ধমনী অন্তর্বাহী মানে ভিতরে, কার ভিতরে, ফুলকার ভিতরে প্রবেশ করবে তাদেরকে বলবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। একদম সোজা, হৃৎপিণ্ড থেকে বাইর হয় যেটা ফুলকাতে প্রবেশ করবে সেটাই। এখন ফুলকাতে প্রবেশ করার পরে এবার কিছু ধমনী আছে যেগুলো ফুলকা থেকে বের হতে হবে, কারণ ফুলকার ভিতরে প্রবেশ করলে এখন ফুলকা থেকেও বাইরে হইতে হবে। সো ফুলকা থেকে যে সকল ধমনী বের হয়, দেখো ফুলকা, ব্রাঙ্কিয়াল মানে ফুলকা আর বহির্বাহী মানে বাইরে। তাহলে ফুলকা থেকে যে সকল ধমনী বাইরে বের হয় বা ফুলকা থেকে বের হয় তাদেরকে বলা হয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ইংরেজি নাম জানতে হবে। দেখো বহিরকে ইংরেজিতে কি বলে, বাইরেকে ইংরেজিতে কি বলে, এক্সিট। এক্সিটের ই, এজন্য এটি ইফারেন্ট। তাহলে এফারেন্ট কোনটা, ইফারেন্ট কোনটা, এটা মনে রাখতে পারবা, শুধু এটা দিয়ে মনে রাখবা। বহির্বাহী মানে কি বাইরে, বাইরে মানে কি এক্সিট, এক্সিটের ই, ইফারেন্টের ই, এভাবে মনে রাখবা। আর এটা হচ্ছে এফারেন্ট। তাহলে তোমরা কি বুঝলা, ধমনী মানে যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়, হৃৎপিণ্ড থেকে বের হয় যেটা ফুলকার ভিতরে মানে অন্তরে প্রবেশ করে সেটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী।
আর ফুলকা থেকে যে ধমনীটা বাইর হয় সেটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন এখানে জিনিসটা দেখো, আমি এখানে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলছি, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলছি। দেখো আমি কি বলছি, ধমনী মানে কি বলছি বলো তো? হৃৎপিণ্ড থেকে বের হয়। তোমরা গত ক্লাসটা যদি করে থাকো, দেখো আমি যখন হৃৎপিণ্ড স্ট্রাকচার এঁকে দিছি, হৃৎপিণ্ড থেকে যে ধমনীটা বের হয়েছে সেটার নাম কি বলো তো? ভেন্ট্রাল অ্যাওয়ার্টা। তোমরা একটু একটু গত ক্লাসের পিকটা দেখো বা হৃৎপিণ্ডের পিকটা দেখো। হৃৎপিণ্ডের পিকটা যদি দেখো, হৃৎপিণ্ড থেকে যে ধমনীটা বাইর হয়েছে, যে মহাধমনীটা বাইর হয়েছে, ওইটার নাম কি দেখো? ভেন্ট্রাল অ্যাওয়ার্টা। এই দেখো হৃৎপিণ্ড থেকে যেটা বের হয়েছে এটা, এই ধমনীটা। আমি বলছি ধমনী মানে কি হৃৎপিণ্ড থেকে বের হবে, তাহলে হৃৎপিণ্ড থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ার্টা মানে মহাধমনী, ভেন্ট্রাল মানে অঙ্কীয়। অঙ্কীয় মানে কি? সামনের দিক। অঙ্কীয় মানে কি? সামনের দিক। এই যে আমি তোমার সামনে আছি না, এটা আমার অঙ্কীয় দিক। সো অঙ্কীয় মানে হচ্ছে সামনের দিক। যেমন আমি বুঝাচ্ছি, এটা যদি আমি রুই মাছ আঁকি, এই যে রুই মাছের এটা হচ্ছে পিঠ, এটা হচ্ছে পিঠের দিক, এটা হচ্ছে পিঠ, আর এটা হচ্ছে বুক। তো পিঠের দিককে ইংরেজিতে বলা হয়, পিঠের দিককে ইংরেজিতে বলা হয় ডরসাল। কি বলা হয়? ডরসাল। ডরসাল মানে পৃষ্ঠীয়। আর বুকের দিককে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে অঙ্কীয়। দেখো অঙ্কীয় মানে বুকের দিক মানে সামনের দিক, ভেন্ট্রাল মানে অঙ্কীয়, আর ডরসাল মানে পিঠের দিক মানে পৃষ্ঠীয়। ডরসাল মানে পৃষ্ঠীয় মানে পিঠের দিক, আর বুক মানে ভেন্ট্রাল মানে অঙ্কীয়। এই যে অঙ্কীয় মানে ভেন্ট্রাল। সো ভেন্ট্রাল আওয়ারটা যেটা বাইর হয় হৃৎপিণ্ড থেকে, সেটা তোমার কোথায় প্রবেশ করবে? সেটা তোমার এই যে ভেন্ট্রাল আওয়ারটা থেকে যে ধমনীগুলা বাইর হয়, সেই ধমনীগুলা ফুলকাতে প্রবেশ করবে। দেখো ফুলকা, ফুলকা। আমি এই পাশে ফুলকা দিছি চারটা, এখানে দিছি চারটা। কেন চারটা চারটা দিছি? দেখো একটা মাছ তো এইভাবে থাকে, এরকম থাকে, এই যে এই পাশটা থেকে, এবং ফুলকা থাকে কান করে ভিতরে। তো আমরা জানি এই পাশে ফুলকা থাকবে, এই পাশে ফুলকা থাকবে। এখন রুই মাছের বা মাছের এই পাশে থাকে চারটা ফুলকা, এই পাশে থাকে চারটা ফুলকা। তাহলে দেখো ডান পাশে মানে এটা ডান পাশ, ডান পাশে দিছি চারটা ফুলকা, বাম পাশে দিছি চারটা ফুলকা। তাহলে ডান এই পাশে থাকে চারটা ফুলকা, এই পাশে থাকে চারটা ফুলকা। তাহলে চারটা চারটা কয় জোড়া? 7 জোড়া। তাহলে রুই মাছের ফুলকার সংখ্যা কত? 4 জোড়া। রুই মাছের ফুলকার সংখ্যা কত? 4 জোড়া। এই পাশে চারটা, এই পাশে চারটা। তাহলে এই ভেন্ট্রাল অ্যাওয়ার্টা বা অঙ্কীয় মহাধমনী থেকে কিছু ধমনী বের হয়, এবং কিছু ধমনী বের হয়ে ফুলকাতে প্রবেশ করে। এই পাশে চারটা ফুলকাতে চারটা ধমনী প্রবেশ করে, এই বাম পাশে চারটা ফুলকাতে চারটা ধমনী প্রবেশ করে। তাহলে এই পাশে চারটা ধমনী প্রবেশ করবে, চারটা ফুলকাতে চারটা ডিফারেন্ট চারটা ধমনী যাবে। আর এই পাশেও চারটা ফুলকাতে, এই পাশেও চারটা ফুলকাতে চারটা ধমনী যাবে। এই পাশ ফুল কপি, এই পাশ যেরকম হবে এই পাশটাও সেরকম হবে, এক্সাক্ট কপি। তো এই পাশে চারটা ধমনী প্রবেশ করবে, এই পাশে চারটা ধমনী প্রবেশ করবে। তো চারটা চারটা কত? 4 জোড়া। চারটা চারটা কত? 4 জোড়া। তাহলে কয় জোড়া ধমনী প্রবেশ করবে? 4 জোড়া ফুলকাতে। 4 জোড়া ফুলকাতে 4 জোড়া ধমনী প্রবেশ করবে। যেহেতু ফুলকার ভিতরে প্রবেশ করতেছে তাই বলা হচ্ছে অন্তর্বাহী। দেখো ফুলকার ভিতরে প্রবেশ করছে, যেহেতু ভিতরে তাই অন্তর্বাহী। ব্রাঙ্কিয়াল ধমনী মানে তো বুঝেছি ফুলকার ধমনী, ভিতরে প্রবেশ করছে বিধায় অন্তর্বাহী। 4 জোড়া কেন বলছি? কারণ ফুলকা কয় জোড়া? 4 জোড়া। সো 4 জোড়াতে কয়টা যাবে? 4 জোড়াই যাবে। তাহলে 4 জোড়া ফুলকাতে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গেছে। এখন এই ধমনীগুলা কোন ধরনের রক্ত পরিবহন করবে? ইজ ইট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ইজ ইট অক্সিজেন যুক্ত রক্ত? এটা আমাদের জানতে হবে। তোমরা জানো হৃৎপিণ্ডে সবসময়, গত ক্লাসে পড়েছি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, জানো কিনা? হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। তাহলে হৃৎপিণ্ড থেকে যেটা বের হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই হবে। দ্যাট মিনস এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে প্রবেশ করায়। কেন? কারণ হৃৎপিণ্ড নিজেই তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে? ছেড়ে দেয়। তাহলে হৃৎপিণ্ড থেকে যে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়, তাহলে ফুলকাতে কোন ধরনের রক্ত প্রবেশ করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কারণ আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, মানে শিরা হৃৎপিণ্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, গত ক্লাসে পড়েছি।
দ্যাট মিনস হৃৎপিণ্ড থেকে যেটা বের হবে সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই হবে। দ্যাট মিনস ফুলকাতে এই যে ধমনীগুলা রক্ত নিয়ে যাবে, এই 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেগুলো যে ফুলকাতে রক্ত নিয়ে যাবে সেগুলো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হবে, এগুলো মাথায় রাখতে হবে। গেল, তাহলে তুমি এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বুঝতে পারছো। এবার আসো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা কি? ব্রাঙ্কিয়াল মানে ব্রাঙ্ক মানে ফুলকা, আর বহির্বাহী মানে বাইরে ধমনী। তাহলে ফুলকা থেকে যে সকল ধমনী বের হয় তারাই হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে তুমি দেখো এই যে ফুলকা কয় জোড়া? 4 জোড়া। এই যে 4 জোড়া ফুলকা। এখন 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বাইর হবে। সেম, যেহেতু ফুলকা 4 জোড়া, তাই যে ধমনীটা বাইর হবে মানে এই যে ব্রাঙ্কিয়াল ধমনীগুলো বাইর হবে বহির্বাহী, সেটাও 4 জোড়া হবে। দেখো এটাও যেহেতু 4 জোড়া, এটাও 4 জোড়া হয়েছে, এটা যেহেতু 4 জোড়া, এটাও 4 জোড়া হবে। তাহলে 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী। বহির্বাহী কেন? কারণ ফুলকা থেকে বাইরে হয়েছে, বাইরে মানে বহিরে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়েছে। বের হয়ে কোথায় প্রবেশ করছে? ডরসাল অ্যাওয়ার্ডটা। দেখো অ্যাওয়ার্ডটা মানে হচ্ছে মহাধমনী, ডরসাল মানে পৃষ্ঠীয়। ঠিক আছে, এই জায়গায় দেখো এখানে আমি ডরসাল লিখছি। দেখো ডরসাল মানে পিঠ, পিঠ মানে পৃষ্ঠীয়। তার মানে কোথায় প্রবেশ করবে? পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনী থেকে কোথায় যাবে? দেহের বিভিন্ন অংশে। এখন আসো, এখানে তো ভাইয়া কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করছেন, এখানে কোন ধরনের রক্ত প্রবেশ করাবেন? মনে রাখবা, ফুলকার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত বানানো। আমি গত ক্লাসে একটু হালকা করে বলছিলাম কিভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত হয়। গত ক্লাসে হালকা করে বলছিলাম সেটা হচ্ছে মাছ যখন মুখ দিয়ে অক্সিজেন যুক্ত পানি প্রবেশ করাবে এবং ওই অক্সিজেন যুক্ত পানি যখন ফুলকায় যাবে তখন পানি থেকে অক্সিজেন এই রক্তে চলে আসবে। এই যে রক্ততে চলে আসবে, পানি থেকে অক্সিজেন রক্ত চলে আসবে, ফলে রক্তটা কি হয়ে যাবে? অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে প্রবেশ করছে রক্তটা কি হিসেবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হিসেবে, কিন্তু বের হয়েছে ম্যাজিক, বের হয়েছে কি হিসেবে? অক্সিজেন যুক্ত রক্ত হিসেবে। এটা কেন হয়েছে গত ক্লাস হালকা করে বলছিলাম, সামনের ক্লাসগুলোতে এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, যখন ফুলকা পড়াবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। দ্যাট মিনস ঢুকছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বের হয়েছে অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, অক্সিজেন যুক্ত রক্ত বের হয়েছে। কেন অক্সিজেন যুক্ত রক্ত কেন বের হইতে হবে? কারণ তোমরা জানো দেহের বিভিন্ন অংশে অক্সিজেন দরকার, কেননা মাছ খাবার খায়। এখন খাবারগুলো প্রতিটা কোষে পৌঁছাবে। এখন খাবারগুলো তো অক্সিজেনের জন্য বসে থাকবে, কেন জানো? কারণ খাবার C6H12O6 খাবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটিপি আর কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই শক্তি পাওয়ার জন্য তো আমাকে এই খাবারটাকে কি হইতে হবে? জারিত হইতে হবে। তাহলে অক্সিজেন তো লাগবে, এই জন্য এটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এই ধমনীগুলা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কোথায় পাঠায়? ডরসাল অ্যাওয়ার্ডটা, পৃষ্ঠীয় মহাধমনী, এবং এই মহাধমনী থেকে দেহের বিভিন্ন অংশে এই অক্সিজেন যুক্ত রক্ত চলে যায়, কেননা এই অক্সিজেন যুক্ত রক্ত খাবারকে জারিত করে এটিপি তথা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কারণ আমাদের যেরকম দেহের প্রতিটা কোষে অক্সিজেন দরকার, রুই মাছেরও দেহের প্রতিটা কোষে অক্সিজেন দরকার, আর অক্সিজেন যাবে এইভাবে। এইটাই হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্র। এখন এই জিনিসটা তোমরা বুঝে গেছো যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি, এটা জেনে গেছো। এখন আমরা এটা ফিগারের মাধ্যমে দেখব, ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। মাথায় রাখবা, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। ঠিক সেম ভাবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। কেন 4 জোড়া? কারণ ফুলকা তো 4 জোড়া, যেহেতু ফুলকা 4 জোড়া, ধমনীগুলো কয় জোড়া হবে? 4 জোড়া। তোমরা আমাকে একটু কমেন্টে বলো এতটুকু বুঝতে পারছো কিনা। যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমরা এবার একটা ফিগারের মাধ্যমে এই জিনিসটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু কমেন্টে জানাও। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, দেখো এখন দেখো একটু মনোযোগ দাও, এগুলো মনোযোগ দাও, এগুলো সোজা, একদম সোজা, এগুলো ভাই একদম সোজা। কিন্তু বই পড়ার সময় তুমি সিস্টেমটা জানবা না, বিদায় তোমার কাছে কঠিন লাগবে, সিস্টেম জানতে হবে। দেখো এখন আমরা এগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলোই আমরা অ্যাপ্লাই করব। এই যে কথাগুলো ভাই বলে দিছি না, এই জিনিসগুলোই এখন আমরা অ্যাপ্লাই করব।
এই আমরা রুই মাছের ধমনীতন্ত্রের যে ফিগারটা সেটা আমরা কিভাবে শিখতে পারি সেটাই দেখব। অনেকের কাছে এটা কঠিন মনে হয় কারণ আমরা আঁকতে পারি না, আঁকার সিস্টেম জানি না, সিস্টেমটা জানি না, বোঝার সিস্টেমটা জানি না। এই জন্য তো যেহেতু আমি বলছি এই পাশে 4টা ফুলকা থাকবে, এই পাশে 4টা ফুলকা থাকবে, তাহলে তোমাকে আগে এই ফুলকাগুলো একটু আঁকতে হবে। যদি তুমি রুই মাছের ধমনীতন্ত্রটা বুঝতে চাও, ফুলকাগুলো একটু কি করবা, এঁকে ফেল। আমি ফুলকাগুলো আঁকবো, তোমাদের আঁকার দরকার নাই, তোমরা না আঁকলেও চলবে। হ্যাঁ, তোমরা জাস্ট মনোযোগ দাও। আমি ফুলকাগুলো আঁকবো। আমি এত গ্যাপ দিয়ে আঁকা যাবে না, এখানে জায়গার অভাব হবে। দেখো এই পাশে ভাইয়া 5টা ফুলকা আঁকছি, কিন্তু ভাইয়ার কথা বলছি 4টা আঁকার কথা। এই পাশে 4টা, এই পাশে 4টা আঁকতে হবে। তো তোমাদের বইয়ে এক পাশ দেখাইছে আর এক পাশ দেখাই নেই। দ্যাট মিনস এই পাশে 4টা থাকবে, এই পাশে 4টা থাকবে। ভাইয়া 5টা আঁকছি, কেন আঁকছি এটা বলবো পরে। আপাতত তোমার এভাবে 4টা করে আঁকবা। এভাবে কয়টা করে আঁকবা, 4টা করে আঁকবা। এই পাশে 4টা, 1 2 3 4, এই পাশে 4টা। এটা একটু ছোট করে দিছি, মানে এটাও কিন্তু ফুলকা, তবে এটাকে ফুলকা বলে না, এটাকে বলে ফলস ফুলকা। এটাকে আমি সমস্যা নেই। এই যে 4টা বড় বড় ফুলকা, এই পাশে 4টা, এই পাশে 4টা। সো এই পাশটা তোমাদের বইয়ে আঁকে নাই, এক পাশ দিয়ে বুঝাইছে, কারণ এক পাশে 4টা হলে আরেক পাশটা তো কপি। সো এই পাশটা না বুঝলেও চলবে, শুধু এই পাশটা আমরা বুঝবো, কারণ আমরা বুঝি এই পাশে 4টা, এই পাশে 4টা। তাহলে একটু খেয়াল করবা এখানে যে কথা বলা হচ্ছে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার ফুলকা, এটা হচ্ছে 2 নাম্বার ফুলকা, এটা হচ্ছে 3 নাম্বার ফুলকা, এটা হচ্ছে কি 3 নাম্বার ফুলকা, আর এটা হচ্ছে 4 নাম্বার ফুলকা। তাহলে ফুলকা কয়টা, 4টা। এটা কিন্তু ফলস ফুলকা, এটা আসবো। এটা কি, এই পাশে 4টা আঁকবা, এই পাশে 4টা, এই পাশে 4টা আঁকার দরকারই নেই, কারণ এই পাশ যেটা, এই পাশ সেটা। বুঝা গেছে? কারণ এখানে 4টা, এখানে 4টা। আমি বারবার বলতেছি এই পাশে 4টা, এই পাশে 4টা। ওকে, দেখো এভাবে আমরা 4টা ফুলকা তো আঁকবো, ভালো কথা। এভাবে আমরা 4টা ফুলকা আঁকবো, ঠিক আছে। এইবার আসো, যেহেতু বলছি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্যাট মিনস অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মানে হচ্ছে যে ধমনীটা ফুলকায় প্রবেশ করে। দ্যাট মিনস 4টা ফুলকা আছে, 4টা ফুলকাতে 4টা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করবে। এদিক দিয়ে 4টা হলে এদিক দিয়েও 4টা হবে, তাই 4 জোড়া হবে। তখন এদিক দিয়ে 4টা হলে এদিক দিয়েও 4টা হবে, তখন কিন্তু 4 জোড়া হবে। সো আমরা এখানে কিন্তু একটা হৃৎপিণ্ড আঁকতে হবে। সো আমরা যদি ওই রুই মাছের হৃৎপিণ্ডটা আঁকি, তোমরা একটু খেয়াল করবা, আমি যদি এদিক দিয়ে রুই মাছের হৃৎপিণ্ডটা আঁকি, রুই মাছের হৃৎপিণ্ডটা কিন্তু এরকমই ছিল। তোমরা যদি দেখো রুই মাছের হৃৎপিণ্ডটা কিন্তু কিরকম ছিল, এরকমই ছিল, কিন্তু এরকমই ছিল। এটা ছিল সাইনাস ভেনোসাস, এটা ছিল অলিন্দ, এটা ছিল নিলয়, এটা ছিল ভালভাস অ্যাট্রিয়াসাস, আর এটা ছিল ভেন্ট্রাল অ্যাভার্টা। একটু মনোযোগ দাও, এটাই হচ্ছে আমাদের ভেন্ট্রাল অ্যাভার্টা। তার মানে এই অংশটা কি, এই অংশটা, এই অংশটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাভার্টা।
এই অংশটাই হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, তাই না? এই যে হৃৎপিণ্ড, এদিক দিয়ে রক্ত যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, এখানে কোন ধরনের রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, কারণ আমরা রুই মাছের হৃৎপিণ্ডটাকে ভেনাস হার্ট বলি, কারণ রুই মাছের হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে। এই যে শিরা দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে, তারপর সাইনাস ভেনোসাসে যাবে, তারপর অলিন্দে যাবে, অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে ভালভাস আর্টেরিয়াসাস, এবং ভালভাস আর্টেরিয়াস থেকে এদিক দিয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমি বলছিলাম না যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোনখান থেকে আসে? ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। এই যে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে চারটা ফুলকাতে চারটা কি যাবে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যাবে। অন্তর্বাহীকারীর ভিতরে, কার ভিতরে? ফুলকার ভিতরে যাবে। তাহলে এই ফুলকার ভিতরে চারটা কি করাই দিবা? প্রবেশ করে দিবা। চারটা, এই পাশে চারটা, এই পাশে চারটা, তাহলে 4 জোড়া হবে। এই পাশে চারটা, এই পাশে চারটা, এই পাশ তো দেখানোর দরকার না, আমি বলছি এই পাশ কপি। তো এই পাশ তো আমার না দেখালেও চলবে, এই পাশটা আমার কি না দেখালেও কি চলবে। একটু মনোযোগ দিবা। এই দেখো এখান থেকে আমি ধমনী বাইর করব, এখান থেকে ভাইয়া ধমনী বাইর করব। দেখো, এই দেখো, মনোযোগ দাও। এই দেখো একটু মনোযোগ দাও। এই তাহলে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে আমরা কি প্রবেশ করালাম? এই প্রথম ফুলকাতে, এই 1 নম্বর ফুলকাতে একটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করেছি। ফুলকার ভিতরে প্রবেশ করলে এটাকে কি বলে? অন্তর্বাহী। প্রথম ফুলকাতে প্রবেশ করালাম, তারপর তুমি এখান থেকে দ্বিতীয় ফুলকাতে প্রবেশ করাতে পারো, তারপর তৃতীয় ফুলকাতে প্রবেশ করাতে পারো, তারপর চতুর্থ ফুলকাতে। যেমন দেখো আমি এখানে দ্বিতীয় ফুলকাতে প্রবেশ করাতে পারি, আমি এখানে কিসে প্রবেশ করাতে পারি? দ্বিতীয় ফুলকাতে। দেখো এই যে দেখো, এই যে দ্বিতীয় ফুলকাতে ভাইয়া প্রবেশ করালাম, তারপর তুমি তৃতীয় ফুলকাতে প্রবেশ করাতে পারো, তৃতীয় ফুলকাতে প্রবেশ করাতে পারো। এই দেখো, এই যে তৃতীয় ফুলকাতে, তারপর চতুর্থ ফুলকাতে প্রবেশ করাতে পারো। এই দেখো, তার মানে প্রত্যেকটা ফুলকাতে আমরা কি করালাম? ভেন্ট্রাল অ্যাওর্টা থেকেই ধমনীগুলা প্রবেশ করালাম। তাহলে যেহেতু ফুলকার ভিতরে প্রবেশ করাচ্ছি, তাহলে এটাকে কি বলে? অন্তর্বাহী, মানে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। দ্যাট মিনস দেখো প্রথমে 1 নম্বরে, তারপর 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, এই পাশে 4টা, এই পাশে 4টা, তাহলে 4 জোড়া মিলছে। ওকে, এটা হচ্ছে প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা সেকেন্ড অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা থার্ড অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা ফোর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর হৃৎপিণ্ড থেকে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হচ্ছে, তাহলে এই ধমনীগুলো কোন ধরনের রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে? একটু আগেই পড়াইছি, কোন ধরনের রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে? কোন ধরনের রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোন ধরনের রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যাচ্ছে। এখানে অ্যারো চিহ্ন কিভাবে দিবা বলো তো? এভাবে দিবা, এই যে এভাবে যাচ্ছে, এই যে এভাবে যাচ্ছে, এই যে এভাবে যাচ্ছে, ফুলকাতে নিয়ে যাচ্ছে। এই দেখো ফুলকাতে নিয়ে গেছে, এই যে ফুলকাতে নিয়ে গেছে, এই যে ফুলকাতে নিয়ে গেছে। কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটাই তো ভাইয়া তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে 4টা ফুলকাতে 4টা কি যাবে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যাবে। কোন ধরনের রক্ত নিয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কেন? কারণ হৃৎপিণ্ড নিজেই তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করে, কারণ রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, শিরা হৃৎপিণ্ড, ওরা শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পাম্প করে। তো স্বাভাবিক ফুলকাতে তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই যাবে। তাহলে এটা আমরা দেখাইতে পারছি যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এদিকে 4টা, এই পাশেও 4টা এক্সাক্ট কপি হবে, এভাবে থাকবে 4টা, 4 জোড়া হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এটা বোঝা কোনো ব্যাপারই না, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বোঝা কোনো ব্যাপারই না। সো আমি একটু বলে দিই এটা কি। এই যে ধমনীগুলো কি, এগুলো হচ্ছে ইফারেন্ট বা অন্তর্বাহী। এগুলো হচ্ছে কি? অন্তর্বাহী। ঠিক আছে, এগুলো কি? নীল 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 নীল, এগুলো কি? অন্তর্বাহী। নীল নীল এগুলো কি? অন্তর্বাহী এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এইবার আসো ভাইয়া, আমাদেরকে জানতে হবে ফুলকাতে যখন, এই যে 4টা ফুলকাতে যখন ব্রাঙ্কিয়াল ধমনীগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে, ফুলকা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত বানায় ফেলে।
কেন অক্সিজেনযুক্ত রক্ত বানায় ফেলে একটু আগেই বুঝেছি। সেটা হচ্ছে আমাদের মাছের প্রতিটা দেহকোষে কিন্তু অক্সিজেন দিতে হবে, কারণ খাবারকে জারিত করার জন্য। তো অক্সিজেন সে পাবে থেকে রক্ত থেকে, এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে অক্সিজেন যুক্ত রক্ত হইতে হবে। কি হইতে হবে বলতো? অক্সিজেন যুক্ত রক্ত হইতে হবে, অক্সিজেন যুক্ত রক্ত হইতে হবে। এখন এই অক্সিজেন যুক্ত রক্তগুলা কে নিয়ে যাবে দেহের বিভিন্ন অংশে? সেটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গুলা এই অক্সিজেন গুলা দেহের প্রতিটা অংশে নিয়ে যাবে খাবারকে জারিত করে শক্তি পাওয়ার জন্য। তার মানে এখন তো ফুলকার ভিতরে প্রবেশ করলো, অ্যারো চিহ্ন দেখতেছ, ফুলকার ভিতরে প্রবেশ করলো। এখন তাইলে আমরা প্রতিটা ফুলকা থেকে এবার একটা একটা করে ধমনী বাইর করব, যেটাকে বলবো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বাইরে মানে বহির্বাহী মানে বাইর করা, কোত্থেকে বাইর করা? ফুলকা থেকে বাইর করা। তাহলে মানে ধরো এই যে এটা হচ্ছে প্রথম ফুলকা না, তাহলে প্রথম ফুলকা থেকে যে ধমনীটা বাইর হবে সেটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে এই দেখো এটা হচ্ছে প্রথম ফুলকা, এখান থেকে আমরা কি করব? বাইর করব। দেখো আমি বাইর করতেছি, একটু মনোযোগ দাও। এই যে এখান থেকে আমি একটা, এই যে প্রথম ফুলকা থেকে বাইর করতেছি, এই দেখো প্রথম ফুলকা থেকে আমি একটা কি বাইর করলাম, এই দেখো প্রথম ফুলকা থেকে আমরা একটা কি বাইর করলাম, এই যে প্রথম ফুলকা থেকে আমরা একটা বাইর করলাম। আমি অ্যারো চিহ্ন দেখছি, বাইর করছি যেটা কেমনে বুঝাচ্ছি, এই দেখো এদিক দিয়ে একটা অ্যারো চিহ্ন দিছি, এই অ্যারো চিহ্ন, আশা করি বুঝতে পারতেছো যে বের করছি। এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন, আশা করি বুঝতে পারছো। এই প্রথম ফুলকা থেকে একটা কি বের করছি? ব্রাঙ্কিয়াল ধমনী বের করছি। যেহেতু বের করছি তাহলে এটাকে কি বলবো? বহির্বাহী। কি বলবো? বহির্বাহী। কি বলবো? বহির্বাহী। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটাকে বের করলাম, এটা কোন ধরনের রক্ত নিয়ে যাবে ফুলকা থেকে? কোন ধরনের রক্ত নিয়ে যাবে? ফুলকার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত করা। তার মানে এরা যে ধরনের রক্ত পরিবহন করবে এগুলো কোন ধরনের রক্ত? এগুলো কোন ধরনের রক্ত? অক্সিজেন যুক্ত। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এভাবে আমরা বের করছি। এটা হচ্ছে প্রথম ব্রাঙ্কিয়াল বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দেখো এটা ছিল ফার্স্ট অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে সেকেন্ড অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে থার্ড অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে ফোর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ঠিক সেম ভাবে এখন যেটা বাইর হয়েছে এটা প্রথম থেকেই বাইর হয়েছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট বহির্বাহী। যেহেতু বের হয়েছে তাই কি বলবা? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বের হওয়া মানে কি? বহির্বাহী। কোন ধরনের রক্ত নিয়ে বের হবে? অক্সিজেন যুক্ত রক্ত। কেন? কারণ দেহের বিভিন্ন অংশ অক্সিজেন যুক্ত রক্ত পাঠাইতে হবে, তাই এটা অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত হইতে হবে। কেমনে হয়েছে সেটা আজকে বোঝার দরকার নেই, সেটা নেক্সট ক্লাসে বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত হয়েছে, যদিও আমি গত ক্লাসে একটু হলেও বলছিলাম কেন হয়েছে। তো নেক্সট ক্লাসে আরো বিস্তারিত থাকবে। সো এখন এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন এখানে একটা মজা আছে, এই যে প্রথম বহির্বাহী, এটা আমি নাম দিই। এগুলার নাম কি ছিল বলতো? এগুলার নাম নীল। দেখো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, নীল কালার সেগুলো অন্তর্বাহী। এই যে নীল কালার যেগুলা সেগুলো হচ্ছে অন্তর্বাহী, নীল কালার সেগুলো হচ্ছে অন্তর্বাহী। আর লাল কালার যেগুলো বের করবো সেগুলো হচ্ছে বহির্বাহী। সেগুলো হচ্ছে কি বলো? সেগুলো হচ্ছে বহির্বাহী। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই যে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে বহির্বাহী। সো তোমাদেরকে আমি বারবার বলবো না যে কোনটা অন্তর্বাহী কোনটা বহির্বাহী, এটা বলবো না। তুমি লাল কালারটাকে বহির্বাহী ধরে নিবা, নীল কালারটাকে অন্তর্বাহী ধরে নিবা। সো তোমার আর গ্যাঞ্জাম লাগবে না। আর বহির্বাহী কেন বলতেছি? কারণ ফুলকা থেকে বাইর করতেছি। তুমি দেখো আমার অ্যারো চিহ্নটা দেখো, ফুলকাতে এই জায়গায়, তো ফুলকা থেকে আমি বাইর করে দিচ্ছি না। এটা তো আমি ফুলকাই নিয়ে আসছিলাম, তাই এতটুকু স্টপ রাখছি। আর এটা দেখো আমি একদম বাইর করে দিছি, ফুলকা থেকে এটা বাইর করে দেওয়া হচ্ছে, তাই বহির্বাহী বলতেছে। আর কোন ধরনের রক্ত নিবে? অক্সিজেন যুক্ত রক্ত। এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেহেতু এটা ফার্স্ট ফুলকা থেকে বাইরেছে। ফার্স্ট ফুলকা থেকে বাইরে হলে এটাকে প্রথম বলবো, সেকেন্ড ফুলকা থেকে বাইরে হলে সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, থার্ড ফুলকা থেকে বাইরে হলে থার্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এভাবে তোমরা কি করবা? নাম দিবা। এখন আসো প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এখানে একটু উপরের দিকে উঠবে। মানে ধরে নাও এই জিনিসটা দেখছো, এটা বলি না এই জিনিসটা কি। এখন আমি তোমাদেরকে এই জিনিসটার কথা বলবো। এই জিনিসটা কি? দেখো এই জিনিসটাকে কি বলে তোমরা দেখো। এই জিনিসটাকে বলে সিওডোব্রাঙ্ক।
এই জিনিসটাকে বলে সিওডো ব্রাঙ্ক। এখন তোমরা বলবা ভাইয়া সিওডো ব্রাঙ্ক মানে কি? আমি একটু এদিকে বুঝাচ্ছি। সিওডো শব্দটা এটা একটা ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে ফেক। ফেক মানে কি? নকল। আর ব্রাঙ্ক শব্দটা আমি একটু আগেই বলছি, কি বলো? ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা। তার মানে ফিওডো ব্রাঙ্ক শব্দটা কি দাঁড়ালো? ফেক ফুলকা। নর্মালি আমরা ফুলকা বলছি কয়টা? হিসাব করে দেখো, 1 2 3 4 4টা, এদিকেও 4টা থাকবে, 1 2 3 4 4 জোড়া। কিন্তু এই 4টার বাইরে আরেকটা আছে যেটা কিন্তু ফুলকা না, মানে ফুলকার মতো দেখতে, ফুলকার মতো দেখতে, তবে ফেক তো, নকল তো, তাই এটাকে বলা হচ্ছে নকল ফুলকা। এটাকে বলা হচ্ছে নকল ফুলকা। এটাকে বলা হচ্ছে কি? নকল ফুলকা। সো এই নকল ফুলকাতে আমাকে রক্ত পাঠাতে হবে, এবং এই নকল ফুলকা যেটা সিওডো ব্রাঙ্ক, এই নকল ফুলকাতে রক্ত যাবে কিভাবে দেখো। এই দেখো, এই যে বহির্বাহী, কারণ ফুলকা থেকেই তো বাইরে হইতে হবে, কারণ ফুলকা থেকে না বের হলে কিন্তু নকল ফুলকাতে আমরা রক্ত পাঠাতে পারবো না। তাহলে এই দেখো, প্রথম থেকে যেটা বাইরে, সেই দেখো ফার্স্ট বহির্বাহী, দেখো ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কেল ধমনীটাই যাবে। এই দেখো ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কেল ধমনীটাই কি করবে? এভাবে যাবে, গিয়ে এই যে আমাদের নকল ফুলকাতে কি করাবে? এই যে নকল ফুলকাতে যাবে। এই দেখো নকল ফুলকাতে গেছে, দেখো নকল ফুলকাতে গেছে, নকল ফুলকাতে গেছে। তার মানে এই যে ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা নকল ফুলকাতে গেছে কোন ধরনের রক্ত নিয়ে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে নকল ধমনীতে গেছে। সো দেখবা এখানে একটা লেখা লিখছে, যে এখানে একটা ধমনীর কথা বলছে, এটাকে অবশ্য ধমনী, এখানে একটা ধমনীর কথা বলছে, ওই ধমনীটার নাম হচ্ছে হাইওয়েট ধমনী। দ্যাট মিনস এই যে ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা নকল ফুলকাতে গেছে কোন ধমনী নামে? হাইওয়েট ধমনী নামে। ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে নকল ফুলকাতে গেছে কোন ধমনী নামে? হাইওয়েট ধমনী। আমার কথাটা ফোকাস করো। ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে নকল ফুলকাতে গেছে কোন ধমনী নামে? হাইওয়েট ধমনী নামে। নকল ফুলকাতে কি নিয়ে গেল? এই হাইওয়েট ধমনী নামে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে গেল, প্রথম ব্রাঙ্কিয়াল ধমনীটা। এখন তোমরা জিজ্ঞেস করবা ভাইয়া হাইওয়েট ধমনী মানে কি? হাইওয়েট ধমনী মানে কি? তার আগে আমি এখানে বলি, এই যে এটা একটা নকল ফুলকা না, এই নকল ফুলকার সাথে একটা, এই নকল ফুলকাটা একটা অস্থির সাথে যুক্ত থাকে, অস্থির একটা অংশের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় হাইওয়েট আর্চ। আমি তোমাদেরকে বলবো এই কথাগুলো তোমরা বইয়ে পাবা তো। সো এখন বইয়ে যখন এই কথাগুলো পাবা, তখন তোমাদের মনে কিছু বাড়ি দিবে যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হাইওয়েট ধমনী, হোয়াট ইজ হাইওয়েট আর্চ, এগুলা। সো এই যে নকল ফুলকা দেখতেছ, বইয়ে লিখবা, দেখবা যে নকল ফুলকার সাথে যে জিনিসটা থাকে, বা নকল ফুলকাটা যে জিনিসটার সাথে যুক্ত থাকে, সেটার নাম হচ্ছে হাইওয়েট আর্চ। এই যে নকল ফুলকাটা যে জিনিসটার সাথে যুক্ত থাকে, এটার নাম হচ্ছে হাইওয়েট আর্চ। এটা বইয়ে লিখছে, কিন্তু তুমি বুঝবা না। আবার আরেকটা কথা বলি, কারণ এগুলা পরে আসবে। এই যে ফুলকা, এগুলো ফুলকা না, এটা তো নকল ফুলকা, বাট এটা তো ফুলকা। এই ফুলকাগুলো এরকম একটা আর্চের সাথে যুক্ত থাকে। এই ফুলকা প্রত্যেকে 4টা ফুলকা, এই যে এখানে 4টা ফুলকা আছে, এই 4টা ফুলকা, এদিকে 4টা ফুলকাগুলা আরেকটা আর্চের সাথে যুক্ত থাকে। ওই আর্চটা তখন আমরা হাইওয়েট আর্চ বলি না, এই আর্চকে আমরা বলি ফুলকা আর্চ। এখন তুমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ দিস? ফুলকা আর্চ। তার মানে ফুলকা যার সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ফুলকা আর্চ। তাহলে এখানেও ফুলকা আর্চ, এখানেও ফুলকা আর্চ, এখানেও ফুলকা আর্চ। আর নকল ফুলকা যার সাথে যেটা থাকে এটা হচ্ছে হাইওয়েট আর্চ। এখন তোমরা নিশ্চয়ই হাইওয়েট আর্চও বুঝতেছো না, আবার ফুলকা আর্চও বুঝতেছো না। সো এটা বোঝার জন্য ভাইয়া একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই দিই। এই দেখো, এই জিনিসটা বোঝার জন্য ভাইয়া তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাই দিই। যেমন দেখো, আমি একটা রুই মাছের কি আঁকতেছি সেটা বলতেছি, তার আগে তোমরা দেখো পিকচারটা। কি আঁকতেছি সেটা পরে, আগে দেখো পিকচারটা ভালো করে। এই এখানে যে জিনিসটা আঁকছি সেটা আমি বলতেছি কি, একটু মনোযোগ দাও। আমি কি আঁকতেছি আমি বলতেছি,
একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, হয়ে যাবে। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবা, তোমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা, যে এখানে যে হাইওয়েট আর্চ কি, হাইওয়েট ধমনী কি, ফুলকা আর্চ কি, এগুলো পেয়ে যাবা। একটু ধৈর্য ধরো। এই দেখো, এখানে আমি অ্যাকচুয়ালি কিছু আঁকি নাই, এখানে ভাই আঁকছিলাম এই যে লাল লাল যেগুলা, এই যে এগুলা লাল লাল গুলা, এই লাল লাল গুলা হচ্ছে ফুলকা, ঠিক আছে? তাহলে এখানে কয়টা ফুলকা? 4টা ফুলকা, এখানে 4টা ফুলকা, এই যে 4টা ফুলকা, এই পাশে 4টা, তাহলে 4 জোড়া। এখন এই যে নীল কালার যেটা, এটা দেখো, এটা কি নীল কালার, এটাই হচ্ছে ফুলকা আর্চ, এটাই হচ্ছে ফুলকা আর্চ। তাহলে নীল কালারের যেটা সেটা হচ্ছে ফুলকা আর্চ, আর লাল কালার যেটা হচ্ছে ফুলকা। এইবার দেখো এই জিনিসটা, এই পুরা জিনিসটা হচ্ছে রুই মাছের যে চোয়াল আছে, চোয়াল, ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল, এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, এটা হচ্ছে নিম্ন চোয়াল। এখন ঊর্ধ্ব চোয়াল নিম্ন চোয়ালে কিছু আর্চ থাকে, যেমন দেখো এই আর্চটা, এই যে লম্বা লাল করে যে আর্চ, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার আর্চ। এটাকে বলা হয় কি? ম্যান্ডিবুলার আর্চ। আর ম্যান্ডিবুলার আর্চের নিচে এই যে নীল কালারের যেটা, এটাকে বলা হয় হাইওয়েট আর্চ, এটাকে বলা হয় হাইওয়েট আর্চ। একটু খেয়াল করবা, লাল কালারের যেটা, এটা হচ্ছে ম্যান্ডিবুলার আর্চ, আর নীল ডট করে যে এটা আছে নীল কালার, সেটা হচ্ছে হাইওয়েট আর্চ। এখন দেখো আর্চ কি, আর্চ দেখো, এই আর্চটা হচ্ছে একটা অস্থি দিয়ে তৈরি অংশ, একটা অস্থিময় ফাঁস। তাহলে আর্চটা কি? দেখো, আর্চটা হচ্ছে অস্থিময় ফাঁস। ফাঁস মানে কি? লুপ্ত চিহ্ন, গর্ত, অস্থিময় ফাঁস, যা কোনো কিছুকে আটকে রাখে, যা কোনো অংশকে বা কিছুকে, যা কোনো অংশকে ধরে রাখে বা আটকে রাখে বলতে পারো, ধরে রাখে। তাহলে এই যে আর্চ, এই জিনিসটা হচ্ছে একটা অস্থি দিয়ে তৈরি ফাঁস। এই ফাঁসে কোনো অংশ আটকে থাকে ভালোভাবে, বা বলতে পারো এই আর্চটা ফাঁসের মতো দেখতে, এবং এটা কোনো অংশকে আটকে রাখে। এখন চিন্তা করো, এটার নাম ম্যান্ডিবুলার আর্চ কেন? কারণ এটা ম্যান্ডিবুল নামক অস্থিকে বা চোয়ালকে আটকে রাখে। তাহলে এই আর্চটা কি করে? ম্যান্ডিবুল মানে চোয়ালকে আটকে রাখে। এখন চোয়াল, দুইটা চোয়াল আছে, এদিকে একটা চোয়াল, এদিকে একটা চোয়াল, এবং দুইটা চোয়ালের নিচে আছে হাইওয়েট আর্চ। এখন তোমরা এখন হাইওয়েট শব্দটা বুঝবা না, রুই মাছের ক্ষেত্রে তো বোঝাই যাবে না। হাইওয়েট শব্দটা মানুষের ক্ষেত্রে বুঝতে পারবা। আমি বলি, মানুষের এই যে গলার দিকে, এই যে এদিকে গলার দিকে একটা অস্থি আছে, ওই অস্থিটা হচ্ছে ইউ আকৃতির। হাইওয়েট শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এই হাইওয়েট মানে হচ্ছে ইউ। হাইওয়েট মানে কি রে ভাই? হাইওয়েট ইটসেলফ বলতেছে হাইওয়েট মানে ইউ এর মতো দেখতে। হাইওয়েট শব্দটা গ্রিক অথবা ল্যাটিন ভাষা। হাইওয়েট শব্দটা হচ্ছে ইউ এর মতো দেখতে। আমাদের এখানে ইউ এর মতো একটা অস্থি আছে ষড়যন্ত্রের আগে, তোমার এই ইউ আকৃতির যে হাইওয়েট, এটার সাথে জিহ্বা আটকে রাখে, এটা জিহ্বাকে ধরে রাখে। তাহলে আমি কি বলছি? এই হাইওয়েট অস্থিটা জিহ্বাকে ধরে রাখে। তাহলে এই হাইওয়েট আর্চ আর এই ম্যান্ডিবুলার আর্চ রুই মাছের চোয়ালকে ধরে রাখে। এই যে রুই মাছের চোয়ালগুলো নাড়াচড়া করতে হবে, এই নাড়াচড়া করার জন্য এই ম্যান্ডিবুলার আর্চ আর হাইওয়েট আর্চটা দায়ী। বা এই হাইওয়েট আর্চ আর ম্যান্ডিবুলার আর্চ রুই মাছের যে চোয়ালগুলাকে ধরে রাখে, যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, কারণ রুই মাছ তো প্রতিনিয়ত চোয়াল নাড়াতে হবে। সো এখন নাড়াতে নাড়াতে তো চোয়ালগুলো আলাদা হয়ে যেতে পারে। এখন আলাদা হয় না কেন? একটা চোয়ালগুলো আলাদা হয় না কেন? কারণ হচ্ছে এই ম্যান্ডিবুলার আর্চ আর হাইওয়েট আর্চ এগুলা চোয়ালগুলাকে ধরে রাখে। এইবার আসো, ফুলকা থাকে কোথায়? ফুলকা আর্চে। তাহলে আর্চ মানে হচ্ছে অস্থিময় ফাঁস, যা কোনো অংশকে ধরে রাখে। তাহলে ফুলকা আর্চ কাকে ধরে রাখে?
ফুলকাকে ধরে রাখে। এই নীল কালারের ফুলকা আর্চ এই ফুলকাকে ধরে রাখছে, এই ফুলকা আর্চ এই ফুলকাকে ধরে রাখছে, এই ফুলকা আর্চ এই ফুলকে ধরছে। তার আর্চ হচ্ছে অস্থিময় ফাঁস যা কোনো অংশকে ধরে রাখে। আমাদের ক্ষেত্রে হাইওয়েট থাকে ঘাড়ের দিকে, রুই মাছের ক্ষেত্রে তো ঘাড় বলতে পারি না, রুই মাছের ধরো বক্ষ পাখনার সামনে দিকেই এই হাইওয়েট আর্চটা থাকে, বক্ষ পাখার একটু আগে, মুখের একটু পিছনে, চোয়ালের পিছনে। এই দেখো এই যে ম্যান্ডিবুল মানেই চোয়ালের পিছনে থাকে। আর এই হাইওয়েট আর্চের সাথে সিওডোব্রাংটা যুক্ত, এজন্য বইয়ে লেখা পাবা যে হাইওয়েট আর্চের সিওডোব্রাংকে, এই যে হাইওয়েট আর্চ আর এই হাইওয়েট আর্চের সিওডোব্রাং। আর যেহেতু এখানে হাইওয়েট আর্চ আছে, তাই যে ধমনীটা এখানে থাকবে এটার নাম নিশ্চয়ই কি দিব? হাইওয়েট ধমনী দিব। এটার নাম নিশ্চয়ই কি দিব? হাইওয়েট ধমনী দিব। তাই হাইওয়েট ধমনীটাই কোথায় রক্ত নিয়ে যাচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে, সরি সিওডোব্রাংকে নিয়ে যাচ্ছে। ফার্স্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এগুলো জাস্ট আমি বুঝাইছি তোমাকে আর্চ জিনিসটা বুঝাইতে। আর্চ জিনিসটা বুঝলে হাইওয়েট আর্চ বলো, ম্যান্ডিবুলার আর্চ বলো, ফুলকা আর্চ বলো, তুমি সবকিছু বুঝলো। আর্চ মানে এটা একটা লাগাম টাইপসের, কোনো কিছুকে ধরে রাখে। নৌকাকে তীরে রাখতে হলে একটা লাগাম রাখতে হয়, জাহাজকে তীরে রাখতে হলে একটা লাগাম লাগে। এই আর্চ মানে হচ্ছে লাগাম। সো সিওডোব্রাংটা এই হাইওয়েট আর্চের সাথে, এই হাইওয়েট আর্চ এই সিওডোব্রাংকেই ধরে রাখে। তাই এখানে যে ধমনীটা যাবে এটার নাম নিশ্চয় হাইওয়েট ধমনী হবে। আর হাইওয়েট ধমনীটা সিওডোব্রাংকে ফার্স্ট ব্রাঙ্কিয়াল বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হিসেবেই গেছে। দেখো এই যে ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, অক্সিজেনযুক্ত রক্ত এই সিওডোব্রাংকে নিয়ে গেছে হাইওয়েট ধমনী হিসেবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, জাস্ট এই অংশটা বোঝাতে আমি এক কাহিনী করছি। এখন দেখো এটার উপরের অংশ হচ্ছে চোখ। ধরে নাও এই জায়গাটা হচ্ছে, আমি বলতেছি এই জায়গায় আছে রুই মাছের চোখ, এই জায়গায় আছে রুই মাছের চোখ। এখন চোখেও কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত যেতে হবে। এখন কেমনে যাবে দেখো, সিম্পল। এই হাইওয়েট ধমনীটা সামনের দিকে বাড়বে, সামনের দিকে বেড়ে কোথায় যাবে? চোখে যাবে। আমি তোমাকে এদিক দিয়ে ডিরেকশনটা দেখাচ্ছি। এটা তো ফুলকা থেকে বাইরেছে, এদিক দিয়ে বাইরেছে, আর এটা হচ্ছে এদিক দিয়ে বাইরেছে। এই যে একটা এদিক দিয়ে গেছে, আরেকটা এদিক দিয়ে গেছে, গিয়ে প্রথমে সিওডোব্রাংকে গেছে, তারপর এই যে চোখে গেছে। তো যেহেতু চোখে যে ধমনীটা নিয়ে যাবে নিশ্চয়ই এটার নাম সেরকমই হবে। চোখের সাথে যে কথাটা বেশি জড়িত সেটা হচ্ছে অপথেলমিক কথাটা জড়িত, চোখের সাথে অপথেলমিক বা অপটিক কথাটা জড়িত। তো এখানে যে ধমনীটা কাজ করবে, এখানে যে ধমনীটা কাজ করবে ওই ধমনীটার নাম হবে অপথেলমিক ধমনী। অপথেলমিক ধমনী। দেখো আমরা কিন্তু একটু মনোযোগ দিবা, আমরা কিন্তু এখনো কিন্তু ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল, এখন একদম সোজা, বাকিটা একদম সোজা। আমরা কিন্তু এখনো ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে আছি, মানে যে ধমনীটা প্রথম ফুলকা থেকে বাইরেছে। এই যে আমাদের প্রথম ফুলকা, এই দেখো প্রথম ফুলকা থেকে বাইরেছে, আমরা এখন এখানেই আছি। প্রথম ফুলকা থেকে বাইরেছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, আর একটা এদিক দিয়ে সিওডোব্রাংকে গেছে হাইওয়েট ধমনীর মাধ্যমে, আবার গেছে চোখে গেছে অপথেলমিক ধমনীর মাধ্যমে। তাহলে চোখও অক্সিজেনযুক্ত রক্ত পেয়ে গেল, তোমার সিওডোব্রাংটাও কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পেয়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত পাঠানো। তো আমি মোটামুটি অক্সিজেনযুক্ত রক্ত এই প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে পাঠাইতে পারছি। এখন আসো বাকি যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মানে যে সেকেন্ড ফুলকা, এখান থেকেও তো তোমার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হবে। তাহলে আমি দেখো এখান থেকে কিন্তু বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করতেছি, বের করতেছি। একটু মনোযোগ দিবা, এখান থেকেও কিন্তু আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের করবো। এই দেখো 2 নাম্বার থেকে আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের করতেছি। এই দেখো এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের করছি 2 নাম্বার ফুলকা থেকে। এই যে বের করলাম। কোন ধরনের রক্ত? বারবার বলবো, অক্সিজেনযুক্ত রক্ত। কোন ধরনের রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। হ্যাঁ, এটা যদি ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়, এটা কি হবে? সেকেন্ড ফুলকা থেকে যেহেতু বেরিয়েছে, এটা হবে সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে সেকেন্ড ফুলকা থেকে যে ধমনীটা বাইরে হয়েছে তীর চিহ্ন দেখো, এটা হবে সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা তোমরা কি রাখবা? মাথায় রাখবা। এখন একটা মজার জিনিস দেখো,
এই ফার্স্ট বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এভাবে মিলিত হবে, এভাবে দেখো, এভাবে মিলিত হবে। এই দেখো এভাবে মিলিত হবে। এই দেখো প্রথম আর সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এভাবে লম্বালম্বি ভাবে পাশ বরাবর, এটা লম্বালম্বি বলবো না, আমি পাশ বলবো, এই পাশ ওই পাশ, একটা হচ্ছে এই পাশ আর একটা হচ্ছে ওই পাশ, মানে এদিক দিয়ে থাকলে এদিক দিয়ে হইতো না, এই চারটা যদি এদিক দিয়েও থাকবে না এরকমও তো হবে তখন, মানে এদিক দিয়ে যখন চারটা থাকবে এই জিনিসটা এরকম হবে না, এই পাশেও একটা হবে না এভাবে, এই পাশেও একটা হবে না এভাবে, এই যে এভাবে হবে না, এটার মতো করে কপি, এক্সাক্ট কপি হবে না। আমি বারবার বলতেছি যে এই পাশ যেরকম হবে এই পাশ তো কপি, তো এই পাশ একটা হবে এই পাশ একটা হবে না, এরকম ফার্স্ট সেকেন্ড মিলে এদিকেও ফার্স্ট সেকেন্ড মিলে এরকম হবে না, তো এটা এক পাশ এটা এক পাশ। তো প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং সেকেন্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে এভাবে একটা পার্শ্বীয় ধমনী কি করে তৈরি করে, এভাবে একটা কি তৈরি করে, পার্শ্বীয় মহাধমনী তৈরি করে। এই যে এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো পার্শ্বীয় মহাধমনী। পার্শ্বীয়কে ইংরেজি জানতে হবে ল্যাটেরাল, ল্যাটেরাল অ্যাওয়ার্টা, ল্যাটেরাল অ্যাওয়ার্টা। প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে এরকম পার্শ্বীয় বহির্বাহী ধমনী তৈরি করবে, পার্শ্বীয় মহাধমনী মানে ল্যাটেরাল অ্যাওয়ার্টা তৈরি করবে, প্রথম আর দ্বিতীয়, এটা মাথায় রাখবা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো এই যে তৃতীয় 3 নম্বর ফুলকা, 3 নম্বর ফুলকা থেকেও তো বের হইতে হবে, তাহলে দেখো এই যে 3 নম্বর ফুলকা, এই 3 নম্বর ফুলকা থেকেও বের হবে, 3 নম্বর ফুলকা থেকে যেটা বের হবে সেটাকে বলবো আমরা থার্ড, সেটাকে আমরা কি বলবো থার্ড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তারপরে দেখো 4 নম্বর থেকেও বের হবে, দেখো এখানে মজা আছে, এই যে দেখো 4 নম্বর থেকে বের হবে, 4 নম্বর থেকে যেটা বের হবে, এই যে 4 নম্বর থেকে যেটা বের হবে, এই দেখো 4 নম্বর থেকে বের হবে, এটাকে বলবো কি আমরা 4 নম্বর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা হচ্ছে কয় নম্বর, 4 নম্বর, ফোর্থ। তাহলে এটার চিহ্ন এভাবে দিচ্ছি, এটার চিহ্ন এভাবে দিচ্ছি। কোন ধরনের রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত। প্রথমে দেখো এই থার্ড আর ফোর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম আর দ্বিতীয়র মতো এভাবে সরাসরি পার্শ্বীয় মহাধমনীতে উন্মুক্ত হবে না, এরা আগে নিজেরা মিলিত হবে। মানে দেখো এরা আগে এভাবে প্রথমে এভাবে আর তারা এভাবে নিজেরা একসাথে মিলিত হবে, একসাথে মিলিত হয়ে তারপরেই আগে প্রথমেই নিজেরা, ওই যে নদীর বহনা যেভাবে মিলিত হয়, বিভিন্ন নদী আগে পরস্পরের সাথে মিলিত হয়, তারপর মিলিত হয়ে সাগরে যায়, এরাও সেরকম আগে নিজেদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তারপর সাগরে যাবে। সাগর মানে কোনটা, এই যে পার্শ্বীয় মহাধমনী, এই পার্শ্বীয় মহাধমনীর সাথে একসাথে যুক্ত হবে, এই পার্শ্বীয় মহাধমনীর সাথে একসাথে কি হবে, যুক্ত হবে। তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আগে নিজেরা মিলিত হবে, মিলিত হয়ে তারপরেই তারা পার্শ্বীয় মহাধমনী, দেখো এটা কি বলছি, পার্শ্বীয় মহাধমনীতে যুক্ত হবে। প্রথম আর দ্বিতীয় তো ডাইরেক্ট যুক্ত হয়েছে, বাট থার্ড অ্যান্ড ফোর্থ আগে নিজেরা যুক্ত হয়েছে তারপর গেছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে একটা কি তৈরি হচ্ছে, পার্শ্বীয় মহাধমনী তৈরি হচ্ছে। এ দেখো এটা হচ্ছে পার্শ্বীয় মহাধমনী, এখানে কোন ধরনের রক্ত থাকবে, অক্সিজেনযুক্ত রক্ত, বিকজ দেখো অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত। এখন দেখো রুই মাছের এটা গেল চোখ, মাথা থাকবে না, মাথা, তো ধরে নাও এটা হচ্ছে রুই মাছের মাথা, এটা হচ্ছে রুই মাছের মাথা, মাথাটাকে আমরা বলতেছি কি নামে, করটিকা নামে। সো তোমরা, আমি এখানে করটিকা লিখলাম, পাশে দিয়ে এভাবে মাথা লিখলাম। সো আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে রুই মাছের মাথার অংশ, এটা হচ্ছে রুই মাছের কি মাথার অংশ, এটা বুঝতে পারতেছো, এটা হচ্ছে রুই মাছের কি অংশ, মাথার অংশ। ওকে, এখন মাথার অংশতেও তো অক্সিজেনযুক্ত রক্ত যেতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সব জায়গায় পাঠানো, রুই মাছের যত জায়গা আছে সব জায়গায় পাঠাতে হবে, কারণ তার শক্তি লাগবে, তার অক্সিজেন লাগবে জারিত করার জন্য খাবারকে। তাহলে এখন মাথার দিকে পাঠাইতে হবে, সম্মুখ অংশে পাঠাইতে হবে। এখন সম্মুখ অংশে কোনটা যাবে, দেখো এই ফার্স্ট বহির্বাহী ধমনীটা এভাবে বাড়বে, তাহলে এই দেখো ফার্স্ট বহির্বাহী ধমনীটা এভাবে বেড়ে এদিক মাথার অংশে যাবে, এদিক দেখো মাথার অংশে চলে গেল। এই দেখো এদিক দিয়ে তো সেম বলতে পারো,
এদিক দিয়েও কি বলতে পারো সেম। এই দেখো মাথার অংশে চলে যাবে, এই এই মাথার অংশে চলে যাবে। এই দেখো প্রথম ব্রাঙ্কিয়াল মহাধমনীটাই এভাবে বেড়ে উপরের দিকে উঠে করোটিকা বা মাথাতে কি যাবে, চলে যাবে। যেহেতু এটা করোটিকাতে যাচ্ছে, তাই এই যে ধমনী, এই যে ধমনী, এই ধমনীটার নাম কি হবে বলো? এই ধমনীটার নাম হবে ক্যারোটিড। এই ধমনীটার নাম কি হবে? ক্যারোটিড ধমনী। এটার নাম কি হবে? ক্যারোটিড। যেটা করোটিকাতে মানে মাথাতে পাঠাচ্ছে, মাথাতে যেটা পাঠাচ্ছে বিদায় এটা, এই ধমনীটার নাম কি হয়ে গেছে? এই ধমনীটার নাম কি হয়ে গেছে বলো? এই ধমনীটার নাম কি হয়ে গেছে? এই ধমনীটার নাম হয়ে গেছে ক্যারোটিড ধমনী। সো ক্যারোটিড ধমনী হিসেবে এটা কোথায় যাবে? মাথায় যাবে। ক্যারোটিড ধমনী হিসেবে মাথায় যাবে। এই পাশ থেকে এভাবে যাবে, এই পাশ থেকে এভাবে যাবে। আমি বলছি এই পাশ যেরকম হবে এই পাশ পুরো কপি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের কাজ হচ্ছে ফুলকাতে প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠানো অন্তর্বাহীর মাধ্যমে, নীল নীলগুলো হচ্ছে অন্তর্বাহী। তারপর বহির্বাহীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত দেহের সব জায়গায় পাঠানো। ইভেন কি আমরা মাথায়ও পাঠাই দিছি, ইভেন কি আমরা কোথায় পাঠাই দিছি? মাথায়ও পাঠাই দিছি, করোটিকাতেও পাঠাই দিছি এই ক্যারোটিড ধমনীর মাধ্যমে। এখন আসো, একটা রুই মাছের তো আরো অনেক অংশ আছে। কি কি অংশ বলো তো? তোমরা কি বলতে পারবে একটা রুই মাছের আরো কি কি অংশ আছে? তোমরা কি বলতে পারবে একটা রুই মাছের আরো কি কি অংশ আছে? তোমরা কি বলতে পারবে একটা রুই মাছের আরো কি কি অংশ আছে? আছে। একটা রুই মাছের কিন্তু লেজ আছে, বিভিন্ন যকৃৎ আছে, লিভার আছে, তারপর পাকস্থলী আছে, তারপর দেহ প্রাচীর আছে, আরো বিভিন্ন অংশ আছে। ওই জায়গায়ও কিন্তু রক্ত যেতে হবে। আমাদেরকে কিন্তু এখন দেখাতে হবে ওই জায়গাতে রক্ত। একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, আমরা কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে পাঠাচ্ছি। আমরা কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে পাঠাচ্ছি। খেয়াল করো লাল কালার যেগুলা, এখানে লাল যতগুলো আছে সবগুলা বহির্বাহী মানে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে। লালগুলা সব বহির্বাহী মানে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে। এটা তো বুঝছো, লাল মানে বহির্বাহী, নীল মানে অন্তর্বাহী। নীল তো একদম সোজা, নীল এখানেই খালাস। শুধু লালটা বিভিন্ন জায়গায় যাবে কেন? কারণ অক্সিজেন যুক্ত রক্ত সব জায়গায় পাঠাতে হবে। শুধু একটা জায়গায় যাবে না, একটা জায়গায় যাবে না অক্সিজেন যুক্ত রক্ত। সেটা কে বলতে পারবে? আনসারটা হচ্ছে হার্টে। তোমরা জানো রুই মাছের যে হার্ট, হার্টের প্রকোষ্ঠ লিখো। শুধু হার্ট বললে ভালো দেখাই না, বলবা যে হার্টের প্রকোষ্ঠে। এই হার্টের প্রকোষ্ঠে কখনো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যাবে না। কে আনসার দিতে পারবা? দেখি কার বেসিক আছে। তুমি আমাকে বলো তো, এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সব জায়গায় যাচ্ছে, মাথায় যাচ্ছে, চোখে যাচ্ছে, হাইওয়েতে যাচ্ছে, অস্থিতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। ইভেন কি লেজেও যাবে, সব জায়গায় যাবে এক্সেপ্ট হার্ট। হার্টের প্রকোষ্ঠে বহির্বাহী ধমনী যাবে না, মানে অক্সিজেন যুক্ত রক্ত যাবে না। কে আনসার দিতে পারবে কেন? হার্টের প্রকোষ্ঠে মানে সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠে, অলিন্দ, নিলয়ে, এগুলাতে এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যাবে না। কে আনসার দিতে পারবে দেখি বলো। এক চক্রি হওয়ার কারণে না, এক চক্রি হওয়ার কারণে না। বলো, এই কোনো সমস্যা হচ্ছে তোমাদের? কমেন্ট কমেন্ট কি কমেন্ট না, কমেন্ট পড়তেছি না। আমার হাতে এক্সট্রা মোবাইল নাই, এই জন্য আমি কমেন্ট পড়তে পারতেছি না। আর আমি তো বুঝাচ্ছি, আমি এমনভাবে বুঝাচ্ছি যাতে কমেন্ট করতে না হয়। তোমরা একটু একটু ধৈর্য ধরবা। হ্যাঁ, প্রথম ইয়াতে তো বুঝবা না, একটু ধৈর্য ধরবা, কারণ হার্টে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত যায়। আচ্ছা, তোমাদের কি ভিডিও দেখতে সমস্যা হচ্ছে? একটু আমাকে এটা জানাও, বা এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে আমাকে একটু জানাও। আমি এখন কমেন্ট দেখতেছি, বাট একটু পিছনে এসে দেখতে হচ্ছে। না ভাইয়া হচ্ছে না। ওকে, যারা বলতেছো কমেন্ট পড়তেছি না কেন, আসলে ভাইয়া এক্সট্রা মোবাইল নাই, এই জন্য দেখতেছি না। আর আর কিন্তু মানে কমেন্ট পড়তেছি না বলতেছো যে আসলে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা একটু ধৈর্য ধরলেই পেয়ে যাবে যখন বই পড়বা। হ্যাঁ, এখন তো জাস্ট বুঝাচ্ছি। ইভেন কি আমি বইয়ে এমন ইনফরমেশন থাকে না যার কারণে বইয়ের পড়াগুলো তোমার বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি ওগুলো সব বুঝে দিচ্ছি। সো প্রশ্ন থাকার কথা না, তবুও থাকতে পারে, থাকলে সেটা আমাকে পার্সোনালি জানাইও। হ্যাঁ, তবুও কমেন্ট পড়তেছি না কেন বলে মাইন্ড করিও না, মানে উল্টাপাল্টা কথা বলিও না আর কি। একটু একটু
ওকে, একটু 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 ইয়া করো, একটু একটু কি করো, কি বলবো, ধৈর্য ধরো আর কি। বুঝবা বুঝবা, একটু ধৈর্য ধরো। আমি তো একটু টাইম নিয়ে বুঝাচ্ছি, তাই তোমার হয়তো ট্যাগ থেকে ছুটে যেতে পারো তুমি, বাট বুঝবা। তুমি বই পড়তে গেলে দেখবা যে যে বইয়ে যে অংশগুলো তুমি কনফিউশন থাকবে, সেই অংশগুলো আমার ক্লাসগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। তখন তখন দেখবা তুমি বুঝে যাচ্ছ। সো ধৈর্য ধরতে হবে, সাথে সাথে পড়াচ্ছে, সাথে সাথে বুঝতে হবে এমন কোনো কথা নেই, একটু পরেই বুঝতে পারবা। ওকে, হাতের প্রকোষ্ঠে যাবে না কেন জানো? কারণ গত ক্লাস, আর যারা গত ক্লাস করো নাই তারা আজকের ক্লাস বুঝবা না, এগুলো স্বাভাবিক। আর যারা মাঝখানে আসবা, মাঝখানে এসে যারা প্রশ্ন করো, তারাও ক্লাস বুঝবা না, স্বাভাবিক। এগুলো আসলে কমন জিনিস, কমন সেন্স, যে তুমি যদি মাঝখানে, ক্লাসের মাঝখানে আসো, এটা তুমি বুঝবা না, এটা স্বাভাবিক। সো তুমি আমাকে প্রশ্ন করবে না যদি ক্লাসের মাঝখানে আসো, আর যদি প্রথম থেকে থাকো প্রশ্ন করাটা যৌক্তিক। আরেকটা হচ্ছে, গত ক্লাস না করে যদি আজকের ক্লাস করতে আসো, তাহলে তুমি কিচ্ছু বুঝবা না। সো আমাকে প্রশ্ন করলেও লাভ নাই, আমি উত্তর দিব না। কেন জানো? কারণ তুমি গত ক্লাস করো নাই। গত ক্লাস না করলে আজকের ক্লাস তোমার করার দরকারই নেই। গত ক্লাস করো, তারপর আজকের ক্লাস করো। আর হচ্ছে ক্লাসের মাঝখানে এসে যদি কিছু না বুঝো, সেটাতেও আমার কোনো দোষ নাই, কারণ তুমি ক্লাসের মাঝখানে আসছো। এই দুইটা জিনিস ছাড়া যদি তুমি ফার্স্ট টু লাস্টে দেখো, প্রশ্ন করাটা যৌক্তিক। এই দুইটার বাইরে প্রশ্ন করাটা অযৌক্তিক। এটা মাথায় রাখবা, যখন আজকে শিখাই দিছি। এরপরে কোনোদিনও ক্লাসের মাঝখানে এসে অথবা গত ক্লাস না করে কোনো প্রশ্ন করতে আসবে না। এটা কারণ কি জানো? এটা কারণ হচ্ছে স্বাভাবিক, তুমি মাঝখানে আসলে বুঝবাই না, আর তুমি গত ক্লাস না করলে বুঝবাই না। সো তোমাকে গত ক্লাসও করতে হবে, ক্লাস শুরু থেকে থাকতে হবে, এটা যৌক্তিক। হ্যাঁ, আর যেহেতু ক্লাস রেকর্ডেড থাকে, পরে করতে পারবা। ওকে, দেখো হার্টের প্রকোষ্ঠে সবসময় আমরা গত ক্লাসে দেখছি, এই দেখো গত ক্লাস আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। এই দেখো গত ক্লাস আসছে, এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা দেখলাম সবসময় অলিন্দে, নিলয়ে, সাইনাস ভেনাসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, কিন্তু বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীত অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়। তো তুমি আমাকে বলো, অক্সিজেন যুক্ত রক্ত কিভাবে হার্টের প্রকোষ্ঠে যাবে? হার্টের প্রকোষ্ঠ তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। এই জন্য শুধুমাত্র হার্টের প্রকোষ্ঠ, দেখো আমি হার্ট বলি না, আমি বলছি হার্টের প্রকোষ্ঠ, মানে হার্টের যে ভিতরে খালি জায়গাগুলো আছে, অলিন্দ, নিলয়, সাইনাস ভেনাস, এগুলাতে কখনো অক্সিজেন যুক্ত রক্ত যাবে না। সো গত ক্লাস যারা পারেনি এটা বুঝবে না, স্বাভাবিক। সো এখন হার্ট বাদে সব জায়গায় যাবে, হার্ট বাদে সব জায়গায় যাবে, সেটার লজিকটা দিছি, সেটা বেসিকটা তোমাদেরকে দিয়ে দিছি। অনেকে বলতেছে একচক্রী হওয়ার কারণে, একচক্রিয়ার সাথে এটা কোনো কানেকশন নাই। আনসার হচ্ছে হার্ট সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেয়। রুই মাছের হার্ট, এটা তো ভাই অক্সিজেন যুক্ত রক্ত, লিখে দিছি দেখো। লালগুলো হচ্ছে বহির্বাহী অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, লালগুলো অক্সিজেন যুক্ত রক্ত, নীলগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সো এটা কখনো হার্টের প্রকোষ্ঠে যাবে না। কিন্তু হ্যাঁ, হার্টের প্রকোষ্ঠে না গেলেও হার্ট মাসেলে যাবে। হার্ট পেশি, মাসেল মানে পেশি, হার্টের পেশিতে যাবে। তোমরা অনেকে বলবা ভাইয়া আমি বলছি হার্টের প্রকোষ্ঠ, বাট এখন বলছি হার্টের পেশি। ডিফারেন্স আছে, হার্টের প্রকোষ্ঠ মানে হার্টের ভিতরের অংশ, আর হার্টের পেশি আলাদা জিনিস। তোমরা জানো হার্টের পেশি যদি কাজ না করে, হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে পারবে না, হার্ট ফেলিওর হবে। তো হার্টের পেশি যাতে অক্সিজেন পায়, হার্টের পেশি যাতে অক্সিজেন পায়, এই যে অক্সিজেন পায়, তাই হার্টের পেশিতে একটা ধমনী যাবে। হার্টের পেশিতে কি যাবে? যাতে অক্সিজেন পায় একটা কি যাবে? এই প্রথম বহির্বাহী, এই যে বহির্বাহী ধমনী যাবে, এটার নাম তখন তোমরা কি দিবা বলো তো? হার্ট মানে কার্ডিয়াক, এটার নাম দিবা কার্ডিয়াক ধমনী। কারণ ভাই পেশি যদি অক্সিজেন না পায়, পেশি অকেজো হয়ে যাবে, তখন সে সংকুচিত প্রসারিত হতে পারবে না, ফলে হার্ট ফেলিওর হবে। সো হার্ট যেহেতু পেশি যেহেতু অক্সিজেন পায়, তাই হার্টে একটা ধমনী যাবে যেটা হচ্ছে কার্ডিয়াক ধমনী। তোমাদের বইয়ে দেখবা এভাবে দিছে, এই দেখো তোমাদের বইয়ের ফিগারে আসো, এভাবে দেখবা যে এই যে তোমাদের বইয়ে দেখবা এভাবে দিছে, এই যে এদিক দিয়ে নিচে একটা ধমনী বের করছে, এখন নিচে একটা ধমনী বের করে এটার নাম দিছে কি দেখো, এটার নাম দিছে কার্ডিয়াক ধমনী। এখন তোমরা বুঝতে পারছো এই কার্ডিয়াক ধমনী অ্যাকচুয়ালি কি কাজটা করে। এই কার্ডিয়াক ধমনীটা হার্ট পেশিতে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়, লালগুলো সবসময় অক্সিজেনযুক্ত রক্ত, এই জন্য হার্ট কাজ করতে পারে, কিন্তু হার্টের প্রকোষ্ঠে যাবে না, মাসেলে যাবে। ডিফারেন্স, দুইটা শব্দ কিন্তু ডিফারেন্ট আছে। সো আশা করি এত পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা কিন্তু বাকি অংশতে পাঠাই নেই, লেজে পাঠাই নেই। সো আমি দেখো বাকি অংশতে পাঠাচ্ছি, একটু খেয়াল করবা এই পাশের পার্শ্বীয় মহাধমনী, একটু খেয়াল করো। এই যে দেখো এটা হচ্ছে একটা পার্শ্বীয়, এটা হচ্ছে একটা পার্শ্বীয় মহাধমনী, এই যে এটা হচ্ছে একটা পাশ, এটা হচ্ছে একটা পার্শ্বীয়
মহাধমনী, এই পাশেও তো একটা পার্শ্বীয় মহাধমনী আছে। এই যে দুই পাশের পার্শ্বীয় মহাধমনী এভাবে গোল হয়ে যাবে, দেখো দেখো এভাবে গোল হয়ে মিলে যাবে, এইভাবে গোল হয়ে যাবে। বাইরে একটু সাউন্ড হচ্ছে, একটু 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 ইয়ে করবা, কনসিডার করবা। এভাবে কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। দুই পাশের মহাধমনী, এই যে পার্শ্বীয় মহাধমনী, এই পার্শ্বীয় মহাধমনী, দেখো লেখা আছে দুই পাশের পার্শ্বীয় মহাধমনী এভাবে গোল হয়ে যাবে। এবং পার্শ্বীয় ধমনী পিছনের দিকে, এটা হচ্ছে পিঠের দিকে এভাবে মিলে, এই দেখো এভাবে মিলে একটা অ্যাওয়ার্ডটাতে প্রবেশ করবে। এই দেখো এই যে একটা অ্যাওয়ার্ডটাতে মিলিত হয়েছে, দুই পাশের পার্শ্বীয় মহাধমনী একটা অ্যাওয়ার্ডটাতে মিলিত হয়েছে। এই যে অ্যাওয়ার্ডটার নাম আমরা শুরুর দিকে বলছিলাম, এটার নামই হচ্ছে ডরসাল অ্যাওয়ার্ডটা। এই দেখো আমি শুরুর দিকে কিন্তু এই ডরসাল অ্যাওয়ার্ডটাতে লিখে দিছি। ডরসাল মানে কি, পৃষ্ঠীয়। ডরসাল মানে কি, পৃষ্ঠীয়। আর অ্যাওয়ার্ডটা মানে কি, মহাধমনী। তার মানে এই পৃষ্ঠীয় মহাধমনীটা কোথায় থাকে, পিঠের দিকে। এইটা কোথায় থাকে, পিঠের দিকে। রুই মাছের যে পিঠ আছে, পিঠের দিকে এই পার্শ্বীয় মহাধমনী মিলে এই পৃষ্ঠীয় মহাধমনী তৈরি করে। তুমি দেখো আমি শুরুর দিকে এই পৃষ্ঠীয় মহাধমনীটা লিখে দিছি। তাহলে দেখো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পিঠের দিকে এসে, পৃষ্ঠ মানে পিঠের দিকে এসে ডরসাল অ্যাওয়ার্ডটাতে মিলিত হয়েছে। এখন এই ডরসাল অ্যাওয়ার্ডটার বিভিন্ন অংশ লেজে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, পাকস্থলীতে যাবে, তারপর কোথায় যাবে, আরো বিভিন্ন অংশতে যাবে। কারণ আমরা দেখাইছি মাথায় গেছে, চোখে গেছে, কার্ডিয়াক ধমনী হৃৎপিণ্ডের পেশিতে গেছে, নট হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ না, হৃৎপিণ্ডের কোথায় গেছে, পেশিতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, মাথায়ও গেছে। এখন রুই মাছের যে বাকি অংশগুলো, লেজ আছে, তারপর বক্ষ পাখনা আছে, শ্রোণী পাখনা আছে, ঠিক আছে, পাকস্থলী আছে, ওখানেও যাওয়াইতে হবে না। এই যে ডরসাল অ্যাওয়ার্ডটাই বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। সবগুলো কোন ধরনের রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। লাল কালার গুলো কি, অক্সিজেন যুক্ত রক্ত। আমি এটা একটু এদিকে জায়গা নাই, এজন্য আমি এটা ছোট করে দেখাবো। এখন দেখো, খেয়াল করবা এই পুরো অংশটা একটা সার্কেল হয়ে গেছে না, এই পুরো অংশটা একটা সার্কেলের মতো রাখতেছে না। এই পুরো অংশটা একটা নাম দিছে তোমাদের বইয়ে, দেখবা এটা একটা পুরো অংশ তৈরি করছে, এটার নাম দিছে সার্কিউলাস, এটার নাম দিছে সার্কিউলাস সেফালিকাস। এই যে পার্শ্বীয় মহাধমনীগুলো মিলে এভাবে গোল হয়েছে, এটার নাম দিছে সার্কিউলাস সেফালিকাস। দেখো সার্কিউলাস মানে হচ্ছে সার্কেল, সার্কেল মানে বৃত্ত, বৃত্তকে আরেকভাবে বলে বলয়, বৃত্তকে আরেক নামে ডাকে কি, বলয়। তাহলে দেখো এভাবে একটা গোল একটা কি তৈরি করছে, বলয় তৈরি করছে না, তোমরা বলয় তো চিনো, গোল হয়, এই যে গোল একটা বলয় তৈরি করছে। এবার আসে এটার নাম সেফালিকাস মানে বলছে। সেফালিকাস শব্দটা আসছে মাথা থেকে, সেফালিক থেকে, সেফালিক শব্দটা অর্থ হচ্ছে মাথা। তার মানে দেখো এই বলয়টা কোন দিকে আছে, এই যে মাথার দিক থেকে শুরু করে, মাথার দিকে আছে, এই যে মাথার দিক থেকে শুরু করে, এই দেখো এই যে বলয়টা স্টার্ট হয়েছে কোন দিকে, এই যে মাথার দিক থেকে শুরু করে আস্তে আস্তে কোন দিকে আসছে, পিঠের দিকে আসছে, এভাবে বলয়টা তৈরি করছে। এটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস মানে বলয়, এই যে গোল জিনিসটা বলয়, আর সেফালিকাস মানে মাথা, মাথার দিক থেকে শুরু হয়েছে, এই যে এই বলয়টা মাথার দিক থেকে শুরু হয়েছে, তাই এটার নাম এভাবে আসছে সার্কিউলাস সেফালিকাস। নামকরণটা এভাবে কেন হয়েছে বলছি। এখন দুই পাশের পার্শ্বীয় মহাধমনী মিলে কি তৈরি করছে, কোথায় মিলিত হয়েছে, পৃষ্ঠীয় মহাধমনী। এটাই হচ্ছে মেইন। এখান থেকে এবার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় যাবে, লেজে যাবে, আরো যে জায়গায় যায় নাই। আমি দেখাচ্ছি এই অংশটা, আমি একটু দেখাচ্ছি, আমি একটু শর্ট, এখানে তো জায়গা নাই, এই জন্য এই অংশটা আমি একটু শর্ট করে দেখাচ্ছি এভাবে। এই দেখো আমি এভাবে দেখাচ্ছি, এই যে ধরে নাও এটাই হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, এই যে এভাবে মিলিত হয়েছে, এই যে পৃষ্ঠীয় মহাধমনী এভাবে মিলিত হয়েছে আর কি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আমাদের ডরসাল অ্যাওয়ার্ডটা। এই ডরসাল অ্যাওয়ার্ডটা থেকে দেখো, এই ডরসাল অ্যাওয়ার্ডটা থেকে এরকম দুইটা শাখা বের হবে, এরকম দুইটা শাখা পরে একটা শাখা এদিকে যাবে, আরেকটা শাখা এই পাশে যাবে, একটা শাখা এই পাশে যাবে, আরেকটা শাখা এই পাশে যাবে। তাহলে কয়টা শাখা, দুইটা শাখা। এখানে যে শাখাতে যাবে, এই যে এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, এটার নাম হচ্ছে কি, সাব, যে নামে যাবে
এই ধমনীটার নাম হবে তখন সাবক্লেভিয়ান ধমনী। এদিক দিয়ে একটা এদিকে একটা, তাহলে সাবক্লেভিয়ান ধমনী কয় জোড়া? এক জোড়া। এই সাবক্লেভিয়ান ধমনী কি করবে? কোথায় কোথায় অক্সিজেনযুক্ত রক্ত পাঠাবে। দেখো লাল কালার যেগুলা সেগুলা কি অক্সিজেনযুক্ত রক্ত। এই সাবক্লেভিয়ান ধমনী অক্সিজেনযুক্ত রক্ত কোথায় পাঠাবে? সেটা হচ্ছে এটা পাঠাবে বক্ষ পাখনাতে অক্সিজেনযুক্ত রক্ত পাঠাবে, আর একটা হচ্ছে বক্ষ চক্রে। একটা হচ্ছে কি বক্ষ চক্রে, মানে বক্ষের বিভিন্ন জায়গায় পাঠাবে, আর একটা হচ্ছে বক্ষ পাখনাতে পাঠাবে এই ধমনীটা। তাহলে পাঠাইলো, অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইলো। এবার আসো আরো অংশ আছে, এবার আসো কি আরো অংশ আছে, এই আরো অংশগুলোও তো আমাদেরকে দেখতে হবে। এবার আসো আরো অংশ আছে, এই আরো অংশগুলো আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে। যেমন দেখো এখান থেকে আরেকটা শাখা বাইর হবে, ডরসাল আওয়ারটা এভাবে নিচে আরো শাখায় বিভক্ত হবে, আরো শাখায় বিভক্ত হয়ে এদিক দিয়ে এভাবে শাখায় বের হবে। দেখো এই যে এভাবে শাখায় বের হবে। হ্যাঁ, এই শাখাটার নাম কি? দেখো এই শাখাটার নাম কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে দেখবা। এই শাখাটার নাম হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। এই শাখাটার নাম হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। এই সিলিয়াকো মানে কি জানো? তলপেট, মানে আমাদের যে পেটটা আছে না, পেটের মানেটাই হচ্ছে সিলিয়াকো। মেসেন্টারিক মানে হচ্ছে আমাদের এই পেটে যে পাকস্থলী অন্ত্র আছে সেটাকে বোঝাচ্ছে। মেসেন্টারিক মানে হচ্ছে আমাদের অন্ত্রকে বোঝাচ্ছে, আর সিলিয়াকো মানে তলপেটকে বোঝাচ্ছে। তার মানে তলপেটের দিকে যে অঙ্গগুলো আছে সেই সকল অঙ্গগুলো অক্সিজেনযুক্ত রক্ত পাঠাবে কে? সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। যেমন ধরে নাও কি কি আছে সিলিয়াকো মেসেন্টারিক বইয়ে দেখবা, যেমন লিখছে যে এখান থেকে একটা শাখা বের হয়ে, এখান থেকে একটা শাখা বের হয়ে, এখান থেকে একটা শাখা বের হয়ে দেখবা কোথায় গেছে? এখান থেকে একটা শাখা বের হয়ে দেখবা কোথায় গেছে? লিভারে গেছে। এটা হচ্ছে আমাদের লিভার, এই অংশটা হচ্ছে আমাদের কি? লিভার। তো সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় যাচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে? লিভারে নিয়ে যাচ্ছে। তারপর দেখবা এখান থেকে একটা অংশ বাইরেছে, এখান থেকে একটা অংশ বাইরেছে, এটা কোথায় নিয়ে যাচ্ছে? দেখো এটা কোথায় নিয়ে যাচ্ছে রক্তকে? এই সিলিয়াকো মেসেন্টারিক ধমনী এটা রক্তকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? অন্ত্রতে। কোথায় নিয়ে যাচ্ছে? অন্ত্র। অন্ত্র মানে কি কি? পাকস্থলী একটা অন্ত্র, ক্ষুদ্রান্ত অন্ত্র, মলাশয় অন্ত্র, এই যে অন্ত্রগুলো আছে, অন্ত্র আর পাকস্থলী, এই সকল জায়গায় কি নিয়ে যাচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। এটাকে বলে সিলিয়াকো মেসেন্টারিক রক্ত ধমনী। তারপর দেখবা এখান থেকে একটা আবার আরেকটা ধমনী বাইর হচ্ছে, যে ধমনীটা রক্তকে কোথায় নিয়ে যাচ্ছে? রুই মাছের যে বায়ুথলি আছে, ওই বায়ুথলিতে রক্তকে নিয়ে যাচ্ছে। তাহলে এভাবে বিভিন্ন জায়গায় অক্সিজেনযুক্ত রক্তকে কি করতেছে? নিয়ে যাচ্ছে। এটা একটু মাথায় রাখবা, বিভিন্ন জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। তারপর আরো আছে কিডনি আছে। কি আছে বলো? কিডনি আছে, দুই পাশে দুইটা কিডনি আছে। তাহলে দেখো রক্তকে কোথায় নিয়ে যাচ্ছে? ধরে নাও কিডনিতে নিয়ে যাচ্ছে। কিডনি, এটাকে কি বলে? কিডনি। কিডনিতে যে ধমনী নিয়ে যায়, কিডনিকে ইংরেজিতে বলে রেনাল। তো এটাকে বলা হয়, তখন বলা হয় রেনাল ধমনী। এটাকে কি বলা হয়? রেনাল ধমনী। কিডনির সাথে যে ওয়ার্ডটা জড়িত সেটা হচ্ছে রেনাল। তারপর আরেকটু নিচে যাও, আরেকটু নিচে গেলে দেখবা আরো এক জোড়া কি আছে? ধমনী আছে। এই ধমনীগুলা তোমার, এই ধমনীটাকে বলা হয় ইলিয়াক ধমনী। কি ধমনী? ইলিয়াক। এই ইলিয়াক ধমনী রক্তকে কোথায় নিয়ে যায়? বইয়ে আছে দেখবা শ্রোণী পাখনা। তোমরা জানো রুই মাছের একটা পাখনা আছে, কোথায়? নাম কি? শ্রোণী পাখনা। এই ইলিয়াক ধমনী রক্তকে কোথায় নিয়ে যায়? শ্রোণী পাখনা। দেখো বিভিন্ন অংশে পাঠাচ্ছে। তবে ফাইনালি যে অংশটা আছে সেটা হচ্ছে রুই মাছের লাস্টের অংশ, সেটা হচ্ছে লেজ। তার মানে এই যে ফাইনালি আমরা কি পাচ্ছি? রুই মাছের এই যে লেজ পাচ্ছি। তো লেজের দিকে যে শিরাটা থাকবে, এই যে লেজের দিকে যে শিরাটা থাকবে, এটাকে কি বলবো? লেজের লেজকে বলা হয় কডাল। লেজকে বলা হয় কি? কডাল। তাই এই শিরাটাকে বলবো কি? কডাল শিরা। এই কডাল শিরাটাই রুই মাছের সবার লাস্টের অংশটা হচ্ছে লেজ। লেজে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে। তোমরা দেখো এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলা
অক্সিজেনযুক্ত রক্তকে দেহের বিভিন্ন অংশে পাঠাচ্ছে। এই লাল লাল গুলা সবগুলো হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেগুলো ফুলকা থেকে বেরিয়েছে কোন ধরনের রক্ত নিয়ে? অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে। দেহে দেখো সব অংশে আমি অক্সিজেনযুক্ত রক্তকে পাঠাইছি। কেন পাঠাইছি তোমরা আমাকে বলো, কারণটা কি? অক্সিজেনযুক্ত রক্ত পাঠানোর কারণটা কি? কারণটা হচ্ছে আমি খাবার খাই বসিয়ে আছি, মাছ খাবার খাই বসিয়ে আছে, কিন্তু তার লাগবে অক্সিজেন, কারণ খাবার অক্সিজেন দ্বারা জারিত হবে, তারপরেই তো তুমি শক্তি পাবে। তো এই জন্য দেহের প্রতিটা অংশে অক্সিজেনযুক্ত রক্ত বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হিসেবে বিভিন্ন নামে পাঠিয়ে দিতে হবে না? তাইলে না মাছ কি করতে পারবে? শক্তি পাবে। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা যা বলছি তা আমরা একটু যদি রিপিট করি, সেটা হচ্ছে একদম সোজা। রুই মাছের যে ভেন্ট্রাল এভারটা থেকে নীল কালারের যে ধমনীগুলো দেখতেছো, 4টা ধমনী, এদিকে 4টে এদিকে 4টা, তাহলে 4 জোড়া, এগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এদের কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে, মানে ভেন্ট্রাল এভারটা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যাওয়া। এখন ফুলকাতে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু ফুলকা থেকে বের হয় অক্সিজেন যুক্ত রক্ত হিসেবে। এই জন্য প্রথম ফুলকা থেকে যে লাল কালারের যে ধমনীটা বাইরে, সেটা বহির্বাহী, কারণ বাইরের অংশ। কোন ধরনের রক্ত নিবে? অক্সিজেনযুক্ত রক্ত। এখন এই লাল কালার বহির্বাহী ধমনীটা পেছনের দিকে এভাবে হাইওয়ে ধমনী হিসেবে কোথায় গেল? সিওটো ব্রাঙ্কে গেল। হাইওয়ে টার্চের কোথায় গেল? সিওটো ব্রাঙ্কে। হাইওয়ে টার্চ আমি এগুলো বুঝাইছি। হাইওয়ে টার্চে কোথায় গেল? সিওটো ব্রাঙ্কে গেল, অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে গেল। এই দেখো, এখন এখান থেকে আবার কোথায় গেল? চোখে গেল, কারণ চোখেরও অক্সিজেনযুক্ত রক্ত লাগবে, এবং চোখে যে ধমনী হিসেবে গেছে ওইটার নাম অপথ্যালমিক ধমনী গেল। এবার আসো দ্বিতীয় ফুলকা থেকে যে বহির্বাহী ধমনীটা বেরিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বহির্বাহী ধমনী। এটা দেখো সেকেন্ড লেখা আছে, অক্সিজেনযুক্ত রক্ত। ফার্স্ট আর সেকেন্ড এভাবে পাশ দিয়ে একটা ধমনী তৈরি করছে, যেটাকে আমি বলছি পার্শ্বীয় মহাধমনী। তারপর 3 নম্বর ফুলকা থেকে যে ধমনীটা বেরিয়েছে লাল কালার, এটা হচ্ছে থার্ড। 4 নম্বর থেকে যেটা বেরিয়েছে এটা হচ্ছে ফোর্থ। আমরা বলছি থার্ড আর ফোর্থ প্রথমে তারা নিজেদের সাথে মিলিত হয়, তারপর এই মহাধমনীতে এসে মিলে। এখানে দেখানো যাচ্ছে না, কারণ এর আগে আমি দেখাই ফেলছি, এখানে দেখানো যাচ্ছে না। থার্ড আর ফোর্থ আগে নিজেরা মিলিত হয়েছিল, তোমরা দেখছিলা। মিলিত হয়ে তারপরেই তারা এই পার্শ্বীয় মহাধমনীতে কি হয়েছে? মিলিত হয়েছে। আগে এরা নিজেরা মিলিত হবে, তারপর পার্শ্বীয় মহাধমনীতে মিলিত হবে। এই পাশের পার্শ্বীয় মহাধমনী, কারণ এই পাশেও 4টা ফুলকা থাকবে, এই পাশেও এটা কপি হবে। কপি হলে এই পাশেও এরকম হবে, এই পাশেও এরকম হবে, এভাবে একটা বলয় তৈরি করবে। এই বলয়টাকে বলে সার্কিউলাস সেফালিকাস। সার্কুলার সেফালিকাসের এই অংশটা মাথার দিকে যাবে কোন ধমনী হিসেবে? ক্যারোটিড ধমনী হিসেবে। এখন দুই পাশের পার্শ্বীয় মহাধমনী কোন ধমনী হিসেবে মিলিত হয়েছে? ডরসাল অ্যাওর্টা হিসেবে, পৃষ্ঠীয় মহাধমনী হিসেবে। এখন এই ডরসাল অ্যাওর্টা হচ্ছে মেইন অংশ, এখান থেকে রুই মাছের বাকি অংশ চলে যাবে। একটা অংশ গেছে সাবক্লেভিয়ান ধমনী হিসেবে, কোথায়? বক্ষ পাখনাতে গেছে, বক্ষচক্রতে গেছে। একটা অংশ গেছে সিলাকো মেসেন্টারিক ধমনী হিসেবে, কোথায় দেখো? লিভারে গেছে, অন্ত্রে গেছে, বায়ুথলিতে গেছে, প্লিহাতে গেছে, আরো বিভিন্ন জায়গায় গেছে। প্লিহা, মলাশয়, বায়ুথলি, লিভার, অগ্নাশয়, সব জায়গায় গেছে। তারপর একটা অংশ গেছে কিডনিতে যে অংশটা গেছে এটাকে বলে রেনাল ধমনী। একটা অংশ গেছে শ্রোণী পাখনাতে যে অংশটা গেছে এটা হচ্ছে ইলিয়াক ধমনী। এবং ফাইনালি রুই মাছের যে লাস্ট অংশ সেটা হচ্ছে লেজ। একটা অংশ লেজে গেছে কি হিসাবে? এটা কডাল শিরা বলছে, সরি, এটা কডাল ধমনী দাও, এটা হবে কডাল ধমনী। আর একটা অংশ গেছে কি হিসেবে? কডাল ধমনী হিসেবে। তাহলে ফাইনালি রুই মাছের সব জায়গায় আমরা কোন ধরনের রক্ত পাঠাইছি? অক্সিজেনযুক্ত রক্ত। কোন ধরনের রক্ত পাঠাইছি? অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত কেন পাঠাইছি? কারণ ওদের তো অক্সিজেন দরকার, অক্সিজেন না পেলে তো ওরা খাবারকে জারিত করে শক্তি পাবে না। তাই সব জায়গায় আমাকে অক্সিজেনযুক্ত রক্তটা পাঠাইতেছে। এই জন্য বহির্বাহী ধমনীটার অংশ বেশি দেখতেছ, বিভিন্ন জায়গায় দেখতেছ লাল কালার, এটা বেশি দেখতেছ, কারণ হচ্ছে সব জায়গাতে অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইতে হবে। সো তোমরা আমাকে একটু বলো, যদিও আমি একটু সময় নিয়ে পড়াইছি, তোমরা আমাকে একটু বলো যে এই রুই মাছের ধমনী তন্ত্রটা বুঝতে পারছো কিনা। এখন আমি একটু কমেন্ট করবো, যারা আগে কোনো যদি কমেন্ট করে থাকো এই কমেন্টগুলো তোমরা আমাকে আবার করো, আমি তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আনসার দিয়ে দিব। তো তোমরা আমাকে বলো রুই মাছের ধমনী তন্ত্রটা বুঝছো কিনা, কমেন্ট করতে থাকো, আমি তোমাদের আনসারটা দেওয়ার চেষ্টা করি। বুঝছি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, ওকে ভাইয়া, ওকে, তারপর আলহামদুলিল্লাহ বুঝছি, ওকে বুঝছি। তারপর বাকিরা বলো বুঝছি ভাইয়া,
যাদের কোনো প্রশ্ন ছিল তারা আমাকে বলো, যাদের কোনো প্রশ্ন ছিল বা করছো, আমি কমেন্ট করতেছি না বলতেছ, তারা এখন কমেন্ট করতে পারো। তারা এখন কমেন্ট করতেছো। ভাইয়া কর্ডাল ইলিয়াক সিলিয়াকের মেসেঞ্জারি মিনিংটা আবার একটু প্লিজ ওকে বলছি, শেষেরটা আরেকবার ওকে বলতেছি। ভালোই বুঝছি বলতেছো, ওকে ওকে। কোনো প্রশ্ন থাকলে আবার বলো। আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, আমি ক্লাসটা আর কন্টিনিউ করবো না, আমরা শুধু ধমনী তন্ত্রটাই পড়াবো, ক্লাসটা আর কন্টিনিউ করবো না। ওকে, তোমরা বলছো সবাই বুঝছি। কারো প্রশ্ন থাকলে এবার বলো। প্রশ্ন ভাই আপনি অনেক ডিপলি পড়ান, করার মতো কোনো প্রশ্ন থাকে না। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা যারা যে প্রশ্ন করছিলা বলছো প্রশ্ন পড়ি নেই, সে তো আর মনে হয় করো নাই নাকি চলে গেছো। তো আমি বারবার বলি, তোমরা যদি ক্লাসের মাঝখানে ঢুকে যদি প্রশ্ন করো, এটা তুমি বুঝবা না, স্বাভাবিক। এটা আমিও জানি একটা স্টুডেন্ট কেমনে বুঝবে, সেই জন্য মাঝখানে আসে, এটা আমি বুঝি। আর এটা হচ্ছে গত ক্লাস যে করে না সে কেমনে বুঝবে, এটাও আমি বুঝি। সো যখন এই দুইটা জিনিস তুমি করো না, তখন আমাকে প্রশ্ন করলে আমারও উত্তর দিতে ইচ্ছা করবে না। কেন জানো? কারণ তুমি তো ওগুলো করেই নেই। তুমি পড়ে এসো, তারপর দেখো না তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি না পড়লে করতেই ক্লিয়ার হবে। তুমি আমাকে এটা বলো। আর একটা হচ্ছে যারা ফার্স্ট টু লাস্ট থাকবা তারা তো অবশ্যই প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নাই। আমাকে যদি এখানে প্রশ্ন করতে না পারো, আমাকে ইনবক্সে প্রশ্ন করবা, সমস্যা কি? আমি ইনবক্স চেক করব তোমাদের কোনো। আমি তো নর্মালি প্রশ্ন যেগুলা সেগুলাই আনসার দেওয়ার চেষ্টা করি। মানে কেউ যখন আমাকে প্রশ্ন করে ইনবক্সে, সেগুলাই আমি আনসার দিই। কিন্তু কেউ যখন আমাকে বলে হ্যালো ভাইয়া, হাই ভাইয়া, এগুলো আমি আনসার দিই না। কারণ হ্যালো ভাইয়া, হাই ভাইয়া বলে লাভ নেই। তুমি সরাসরি আমাকে প্রশ্ন করো ইনবক্সে, আমি আনসার দিব। কিন্তু তুমি আমাকে যদি হ্যালো ভাইয়া, হাই ভাইয়া বলো, এগুলো আমি রিপ্লাইও দিব না। তুমি হ্যালো ভাইয়া, হাই ভাইয়া কেন বলতেছো আমি জানি না, বাট যদি এগুলোর বদলে যদি ডাইরেক্ট প্রশ্নটা করো, তাহলে আমি তোমার প্রশ্নটা বুঝে গেলাম, সাথে সাথে আনসার দিয়ে ফেললাম। তো হ্যালো ভাইয়া, হাই বললে কনভারসেশন লম্বা হবে, আমার তো ওই সময় নেই। সেগুলো তোমাকে বুঝতে হবে। সো যারা প্রশ্ন করে আমি তাদের আনসার দিই, আর যারা প্রশ্ন না করে হ্যালো ভাইয়া, হাই ভাইয়া বলে, এগুলো আমি আনসার দিই না। ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেঞ্জারে নক করবা। প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন দিয়ে নক করবা, কোনো কিছু বলার দরকার নেই। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া, এগুলো কিচ্ছু বলার দরকার নেই। খালি শুধু প্রশ্ন করবো আমাকে, আমি আনসার দিব। সাথে সাথে না দিলেও পরে দিব, বাট আনসার দিব। এখন তোমরা বলতেছো এই সিলিয়াকো মেসেঞ্জারি, আমি বলি সিলিয়াকো শব্দটার অর্থ হচ্ছে তলপেট। তলপেট, তুমি তোমার পেটের দিকে তাকাও। এখন আমি যদি বলি তোমার পেটের দিকে কি কি জিনিস আছে, তুমি সর্বপ্রথম বলবা ভাই আমার পেটের ভিতর বুড়ি আছে, মানে পাকস্থলী আছে, পাকস্থলী আছে। ওকে, আর কি কি আছে পেটের দিকে? ভাইয়া পাকস্থলীর পাশাপাশি আছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়, এগুলো আছে। তাহলে অন্ত্র আছে, মানে পাকস্থলীর সাথে কি আছে? অন্ত্র আছে। অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এইসব বক্রচক্র এগুলা। তাহলে সিলিয়াকো মানে বোঝাচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত তোমার পাকস্থলীতে, রুই মাছের পাকস্থলীতে, রুই মাছের বায়ুথলিতে, ঠিক আছে, ওই জায়গাগুলোতে নিয়ে যাবে, অন্ত্রতে নিয়ে যাবে। এটাই বোঝাচ্ছে তলপেটে যা যা আছে, মানে পাকস্থলীতে নিয়ে যাবে তোমার, তারপর অন্ত্রতে নিয়ে যাবে, বায়ুথলিতে নিয়ে যাবে, এই জায়গাগুলোতে নিয়ে যাবে। এটাই। এ দেখো এখানে লিখছি বায়ুথলি, এই যে এটা ব দিয়ে বায়ুথলি, অ দিয়ে অন্ত্র, এল দিয়ে লিভার, তারপর আমি এখানে আরো লিখতে পারতাম, অগ্নাশয় লিখতে পারতাম, এতগুলো লিখে লাভ নেই। তো আমি বলতেছি তোমার পেটে যা যা আছে, তোমার পেটে অগ্নাশয় তো আছে, পাকস্থলীর পাশেই তো অগ্নাশয়, এসব জায়গায় নিয়ে যাবে সিলিয়াকো। আর মেসেন্টারিক মানে হচ্ছে পাকস্থলী, পাকস্থলীকে বোঝাচ্ছে। মেসেন্টারিক মানে পাকস্থলীকে বোঝাচ্ছে, আলাদাভাবে পাকস্থলীকে বোঝাচ্ছে। সো ওই জায়গাগুলোই নিয়ে যাচ্ছে, এই বায়ুথলি, অন্ত্র, লিভার, এই জায়গাটাই হচ্ছে সিলিয়াকো মেসেন্টারি। শেষ। তারপর আরেকটা অংশ যাবে কিডনিতে, কারণ কিডনি কিন্তু পেটে থাকে না, কোমরের দিকে থাকে, মানে দুই পাশে। ঠিক আছে? সো কিডনিতে যে ধমনীটা যাবে, কিডনির আরেক নাম হচ্ছে রেনাল ধমনী। তারপর শ্রোণী পাখনা, তোমরা দেখবে রুই মাছের শ্রোণী পাখনাতে আছে। শ্রোণী পাখনাতে যে ধমনীটা যাবে সেটা হচ্ছে ইলিয়াক ধমনী। ফাইনালি রুই মাছের যে লাস্টের অংশটা দেহের, সেটা হচ্ছে লেজ। এখন লেজে রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইতে হবে না? তো লেজকে ইংরেজিতে বলা হয় কডাল। এই জন্য লেজে যে ধমনীটা যাবে তাকে বলা হয় কডাল ধমনী। তাহলে ফাইনালি লেজেও অক্সিজেনযুক্ত রক্ত চলে গেল। তো যখন অক্সিজেনযুক্ত রক্ত চলে গেল, তাহলে ওর দেহের সব জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত চলে গেছে। ফাইনালি সে অক্সিজেনযুক্ত বডি সব জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত পেল, ফলে খাবার জারিত হয়ে এটিপি তৈরি করে সে বাঁচতে পারবে। এই জন্য লাল কালারের অংশগুলো বেশি দেখতেছ, কারণ প্রত্যেকটা অংশ আমাকে অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইতেছে। আর নীল কালারের অংশ একদম কম দেখতেছ, কারণ নীল কালারটা ফুলকাতে এসেই শেষ। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুলকাতে এসেই শেষ, নীল কালারটা শেষ। বাট লাল কালারটা তো অক্সিজেনযুক্ত রক্ত, এটা বিভিন্ন জায়গায় পাঠাইতে হবে, তাই নামও বিভিন্ন হয়েছে। মাথায় গেলে হয়ে গেছে ক্যারোটিড ধমনী,
তারপর বক্ষ পাখনাতে গেছে সাবক্লেভিয়ান ধমনী, হাইওয়েড আর্চে গেলে হাইওয়েড ধমনী হয়ে গেছে, চোখে গেলে অপথ্যালমিক ধমনী হয়ে গেছে, তারপর হৃৎপিণ্ডে মাসল সেলে গেলে কার্ডিয়াক ধমনী হয়ে গেছে, তারপর লিভারে অন্ত্রে বায়ুথলিতে গেলে সিলিয়াক মেসেঞ্জারিক ধমনী হয়ে গেছে, কিডনিতে গেলে রেনাল ধমনী হয়ে গেছে। এই জন্যই এগুলোর সংখ্যাটা বেশি, কারণ অক্সিজেন যত রক্ত ভাই সব জায়গায় যেতে হবে, নাহলে সে বাঁচবে না। তার লাল অংশটা বেশি, নীল অংশটা কম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, তো সবাই সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা শিরাতন্ত্র পড়বো। আজকে যেহেতু ধমনীতন্ত্র পড়াইছি, নেক্সট ক্লাসে শিরাতন্ত্র পড়াবো এবং ফুল কাটা পড়াবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আমরা ফুলকার ভিতরে কেন দেই নেই? তোমার প্রশ্নটা কি? ফুলকার ভিতরে কি বলছো? ফুলকার ভিতরে দেই নেই বলতে বুঝিনি। ফুলকার ভিতরে প্রবেশ করাইলাম না। এই যে ভাইয়া অন্তর্বাহী ধমনীটা ফুলকার ভিতরে প্রবেশ করাইলাম না। ফুলকার ভিতরে কেন দিলাম? আবার ফুলকার ভিতরেই তো প্রবেশ করলাম, দিলাম তো। এই যে অন্তর্বাহীটা তো ফুলকার ভিতরেই গেছে, দিছি তো ফুলকা থেকে তো আবার বাইরেও হয়ে গেছে। সো ফুলকার ভিতরে অন্তর্বাহীটা গেল না, তো দিলাম তো। অন্তর্বাহীটা ফুলের ভিতরে যাবে, আর ফুলকা থেকে বাইরে হবে এটা বহির্বাহী। বাইর বিদায় বহি, ভিতরে ঢুকছে বিদায় অন্ত, ঢুকছে বিদায় অন্ত, বাইরে এসে বিদায় বহি। তো ফুলকার ভিতরে তো দিলাম, এই যে দিলাম। এই যে নীল কালারের যেগুলো, সেগুলোই তো ফুলকার ভিতরে গেছে। আনসার পাইছো? সাইডে কেন দিলাম এটা? এখন দেখো ভাই, এটা তো একটা পিকচার। এটাকে আমি ওকে ভিতরে ঢুকে দেখাবো? সাইডে মানে কি আমি এভাবে ভিতরে দিনে আর কি, একই কথা তো। সাইডে দিছি মানে এটা এমন না যে বোঝাচ্ছে যে এটা সাইডে দিয়ে যাচ্ছে, এটা এভাবে বোঝাচ্ছে না, এটা ভিতরেই গেছে। তা আমি এখানে বইয়ে যেভাবে দেখাইছে সেভাবে দেখাইছি আর কি। বইয়ে দেখাইছে সাইডে, এটা এখানে এই সাইডটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে তোমার ভিতরেই ঢুকছে। ঠিক আছে, এটা সাইড না। হ্যাঁ, মানে এটার ভিতরে এভাবে ঢুকাই নেই আর কি, একই কথা। সাইডে না, এগুলো সব সাইড টাইড না, ভিতরেই ঢুকবে। ঠিক আছে, ওকে আমি স্টপ করে দিচ্ছি।